এটা কিন্তু নট টু বি কোটেড, বলবেন না কাউকে। আই এম 100% শিওর যে উনি হচ্ছেন নেতাজি। আই এম 100% শিওর। গুমনামি বাবা উনি নেতাজি ছিলেন, আমি 100% বিশ্বাস করি। তবে দেখবেন আপনি কিন্তু আবার দিল্লি গিয়ে এসব বলে দেবেন না, তাহলে আমার অসুবিধে হয়ে যাবে, ওরা আমাকে ডেকে পাঠাবে। 2-3 বার ফোন খুব ক্ষুব্ধ ছিলেন, প্রথম দিকে তো খুবই ক্ষুব্ধ ছিলেন। তারপরে আসলে যেটা হলো, তারপরে উনি আর কাউকে কিন্তু ইন্টারভিউ দেননি। তার আগে উনি একে দিয়েছিলেন, তখন স্টার আনন্দ ছিল, স্টার আনন্দতে দিয়েছিলেন, এবং সেটা নিয়ে স্টার আনন্দ আমাকে নিয়ে একটা এও করেছিল। কিন্তু উনি একটা ভুল করেছেন, অবশ্যই ভুল করেছেন। আমার এটা অভ্যর্থ মনে করবেন না, তবু আমি বলছি, আমি মনে করি তিনি একটা মারাত্মক ভুল করেছেন, এবং জাতির সাথে ইন আ সেন্স তিনি কিন্তু প্রতারণা করেছেন। একথা বলতে আমার কোনো ফিরি ব্যাপারটা। সেই কলমে উনি একা বেঁকা হাতের লেখায় লিখে দিলেন, সুভাষ বাবা জীবন জীবিত আছেন ও ফিরে আসবেন। কে লিখছেন? সীতারাম দাস ওঙ্কারনাথ। আমার মনে হয় there is a deal between the then government of Soviet Russia and India. ডিলটা কত সম্মানজনক, কতটা ডাইরেক্ট, কতটা ইনডাইরেক্ট, সে কথা বলবার দিন আজও আসেনি। আমাকে রীতা ব্যানার্জি শুধু বলেছিলেন যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে। ওনার বক্তব্য, আমার হাজব্যান্ড ডক্টর আর.পি. মিশ্রা, এরকম আরও কয়েকজন, সম্ভবত আরও অনেকে ছিলেন যাদের সামনে, আমাদের চোখের সামনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাকে দেখেছি। আমার হাজব্যান্ড ইভেন পাম্প পর্যন্ত করেছেন তার বুকে শেষ মুহূর্তে। 16 সেপ্টেম্বর রাত 9টা বা সন্ধ্যে থেকে সিলিন্ডার আনতে গিয়ে ওদের একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছেন স্কুটারে, সেটা উনি মেনশন করেছেন। তো ওনার আপনার কাছে প্রশ্ন যে ডক্টর আর.পি. মিশ্রা, যেহেতু আপনি ইন্টারভিউটা করেছেন, আমাদের চোখের সামনে একটা মানুষের মৃত্যু হলো, আমি দাঁড়ানো সেই সময়, তাহলে এই বডিটা আর.পি. মিশ্রা কোথা থেকে পেলেন? আর ওনার বক্তব্য যে এই গোটা ঘটনাতে ওনার মুখটা ডেফিনেটলি লাস্ট 2 দিন খোলা হয়নি, আটকানো ছিল, এবং এটা নিয়ে মাতাদির সঙ্গে একটা তর্জমা হয়েছিল। অনেকে চেয়েছিলেন যে মাতাদি খুলে ফেলতে, কিন্তু খুলতে দেননি ওনার। তাহলে ওনার প্রশ্ন হচ্ছে এই আর.পি. মিশ্রা বডিটা কোথা থেকে পেলেন? একটু প্লিজ অম্লান বাবুকে জিজ্ঞাসা করুন। নমস্কার। পডকাস্টের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল বোস। আর এই যে ভিডিও আপনাদের দেখালাম, এই ভিডিও একটা সময় চাঞ্চল্য তৈরি করেছিল। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তাদের জানিয়ে রাখি, ইনি হচ্ছেন মনোজ কুমার মুখার্জি, যিনি একজন বিখ্যাত বিচারপতি। তার বক্তব্যে উঠে এসেছিল যে গুমনামি বাবাই আসলে নেতাজি। এমন একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের সকলের সামনে, বাঙালির সামনে, এমনকি দেশের সামনে যিনি নিয়ে এসেছিলেন, তার ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, একটি ডকুমেন্টারি, যেখানে গুমনামি বাবা বা ভগবানজি, বা বলা যেতে পারে নেতাজির অন্তর্ধানের একটা পর্ব বা একটা পর্যায়কে তুলে ধরা হয়েছিল। যিনি তুলে ধরেছিলেন তিনি অম্লান কুসুম ঘোষ, পরিচালক, লেখক এবং অবশ্যই গবেষক। তার কাছ থেকে অনেক তথ্য আমরা অতীতে পেয়েছি, এবং আমার মনে হয় এমন অনেক তথ্য রয়েছে যেগুলো আমরা এখনো পাইনি। এবং সে কারণেই আজকের এই পডকাস্টে আমার সঙ্গে আমার আজকের পডকাস্টের অতিথি অম্লান দা। নমস্কার অম্লান দা। ফাইনালি আপনার সঙ্গে একটা সুযোগ হলো আড্ডা মারার, এবং এই আড্ডার মধ্যে দিয়ে আমার মনে হয় যারা দেখছেন, আপামর বাঙালি কুল, বিশেষ করে বাংলা যারা বোঝেন, তারা নেতাজি সংক্রান্ত বিষয়ে এমন অনেক কিছু জানেন না যেগুলো আপনি জানেন। আমি কিছু কিছু আপনার থেকে জেনেছি। তো আমার মনে হয় ফাইনালি যে এটা আজকের পডকাস্টের মধ্যে দিয়ে মানে অনেক কিছু আমরা জানতে পারবো। প্রথমত আমি শুরুতেই যে ক্লিপটা দেখালাম, যেখানে বলছেন জাস্টিস মুখার্জি, আমি শুরুটা এভাবেই করি, এখান থেকেই করি। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এই ঘটনাটি কি ঘটেছে? আচ্ছা, 2005-এ মুখার্জি কমিশনের রিপোর্ট সাবমিট হওয়ার পরে আপনারা জানেন কি চূড়ান্ত উপেক্ষার মধ্যে দিয়ে তদানীন্তন কংগ্রেস সরকার তারা এই রিপোর্টকে ডাম্প করে দিয়েছিল, এবং খুব অপমানজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে। সেইটা ট্রিগার করেছিল আমাদের মধ্যে যে আমরা তাহলে এই বিষয়টা নিয়ে একটা কিছু করি। আমরা বলতে আমি একটা ইনস্টিটিউটে, ফিল্ম ইনস্টিটিউটে পড়াতাম, সেই ছাত্রছাত্রীরা, তাদের সাথে আগে আমি বেশ কয়েকটি ডকুমেন্টারিও করেছি। আচ্ছা। তো সেইভাবে শুরু হলো ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি যাত্রা দিল্লি থেকে। তখন আমি দিল্লি প্রবাসী,
আমি প্রায় 40 বছর দিল্লিতে ছিলাম। তো খুব স্বাভাবিকভাবে ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, নেতাজি রহস্য নিয়ে কাজ করতে গেলে জাস্টিস মনোজ কুমার মুখার্জি তো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু নয় সম্ভবত প্রধান ব্যক্তি, যার মুখ থেকে আমরা কথা শুনতে চাইবো, হুম। হর্সেস মাউথ থেকে। কারণ তিনি ছিলেন যে ওয়ান ম্যান কমিশন হয়েছিল, জাস্টিস মুখার্জি কমিশন, নেতাজি এনকোয়ারি কমিশন, তার প্রধান। সুতরাং তাকে তো আমাদের পেতেই হবে। তো অনেক মানে দিল্লির ভাষায় জদ্দুজাহেদ করে অনেক কিছু করে আমরা জাস্টিস মনোজ কুমার মুখার্জির সময় পেলাম, এবং দলবল নিয়ে 3টে ক্যামেরা সেট আপ নিয়ে আমরা দিল্লিতে এলাম, সরি কলকাতায় এলাম দিল্লি থেকে। এবং আমরা মনোজ মুখার্জির একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম ওনার সল্ট লেকের বাড়িতে। আচ্ছা। তো ওর বাড়িতে আমরা 3 দিন কাজ করেছিলাম। প্রথম দিন স্বাভাবিকভাবেই খুব ফর্মাল থাকে, সম্পর্কটাও তখন ততটা গভীর হয়নি, কিন্তু বিনীত ভদ্র মানুষ, মানে যার মানে পদ নেই, এত বিনয়ী ভদ্র মানুষ। আমার সেই মানে 40s 50s এর বাঙালি, যে সম্ভ্রান্ত বাঙালিদের যে সভ্যতা, ভদ্রতা, বিনয়, তার একটা ঝলক আমরা তার মধ্যে দিয়ে পেতাম। আচ্ছা। তো এইভাবে 2 দিন চললো। 2 দিনে উনি খুব ডিটেল করলেন মুখার্জি কমিশনের রিপোর্ট নিয়ে, তার পারকতা, তার অপারকতা সবটা নিয়েই বললেন, অনেক কিছুই উঠে এলো। কিন্তু খুব চাঞ্চল্যকর ভাবে তৃতীয় দিন এই বিকেলের দিকে, আমি দুপুরে একটা ব্রেক নিতে বয়স হয়েছে, আমরাও সেই সময় লাঞ্চ টাঞ্চ সেরে বেশ হোসমাই জায়গায় থাকতাম। আর ছাত্রছাত্রী মানেই খুব ছোট, এই 22-24-এর রেঞ্জে, তারা কলকাতা শহরটা এনজয় করছে। সুতরাং সেকেন্ড হাফটা বেশ মজার হতো। তো সেকেন্ড হাফে আমরা কোনো জরুরি কাজ রাখিনি, কিন্তু 3টে ক্যামেরা সেট আপেই কাজ করছিলাম। একটা ফ্রন্টে, 2টো প্রোফাইলে, একটা প্রোফাইলে, একটা পুরোতে হোয়াইট। তো আমার সামনে মনোজবাবু বসে, আর তার পাশে, তার বাঁ পাশে একটা লম্বা সোফা, সেখানে প্রথম আমি বসে, যাতে কোনাকুনি ভাবে যেমন আমি তুমি বসে আছি, ওরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কথাটা তো বলছিলাম আমি। আর ছাত্র বন্ধুরা সবাই চুপ। একজন ক্যামেরায় ছিলেন, একজন আমার পাশে, এবং সে পরবর্তীকালে অনেক ভালো কাজ টাজ করেছে। তো ও অবাঙালি, হিন্দি স্পিকিং। তো ক্যামেরা আমি ওটা বন্ধ করে দাও, কারণ ওই স্ন্যাক্স এলো। আমরা সবাই, ইয়াসির মুখার্জি নিজেও সেই বালিয়া হলের উপরে ছিলেন, যেহেতু খুব ক্যাজুয়াল এতে ছিলেন। চাটা খাওয়া হচ্ছে, তো উনি অনেক কথাই বলছেন। এটা একদম আমার ভাগ্য। আমার ভাগ্য শুধু নয়, আমার মনে হয় কোনো দৈব যোগ, কারণ দেশের জাতির এটা জানার দরকার ছিল। তাই এইভাবে একটা মানে স্টিং অপারেশন বাই ডিফল্ট আমি বলতে পারি হয়ে গেল। সেটা হচ্ছে আমার সেই যে ছাত্রবন্ধু, সে আমাকে ইঙ্গিত করলো আস্তে করে হিন্দিতে, যে স্যার একটা ক্যামেরা অন আছে। ফর্চুনেটলি ফ্রন্ট ক্যামেরা সেই অন ছিল, এবং মানে রেকর্ডিং মোডে ছিল। অন তো ছিল, রেকর্ডিং মোডে ছিল। আর জানো যে রেকর্ডিং মোডে থাকলে সামনে একটা লাইট জ্বলে, সেটাও জ্বলছিল। উনি দেখে সেটা দেখেননি, আমরাও অফ করিনি। আমাদের যদি সেরকম দূরভিসন্ধি থাকতো, তাহলে ন্যাচারালি আমরা সেটা অফ করতাম প্রথমত। উনি দেখেন, উনি অত্যন্ত ভালো মানুষ, সরল মানুষ। তো উনি অনেক কথা বলতে বলতে একটা প্রসঙ্গক্রমে বললেন, তবে আপনি যাই বলুন, আমি কিন্তু 100% বিশ্বাস করি উনিই ছিলেন গুমনামি বাবা। আমি বললাম, উনি বলতে? ইচ্ছে করেই বললাম, আমি বুঝে গেছি, কারণ প্রসঙ্গটা তো ছিল। সেটা একটা জার্নালিস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে, আপনার নামটা বের করে বের করে নেবার জন্য। আমি বললাম, উনি মানে? উনি বললেন, ওই যে ফৈজাবাদের সাধু। এটা কিন্তু নট বি কোটেড, বলবেন না কাউকে। আই এম 100% শিওর যে উনি হচ্ছেন নেতাজি ফৈজাবাদ। আই এম 100% শিওর। গুমনামি বাবা, উনিই নেতাজি ছিলেন, আমি 100% বিশ্বাস করি। তবে দেখবেন, আপনি কিন্তু আবার দিল্লি গিয়ে এসব বলে দেবেন না, তাহলে আমার অসুবিধে হয়ে যাবে, ওরা আমাকে ডেকে পাঠাবে, আচ্ছা। ইত্যাদি ইত্যাদি। একদম সেটা রেকর্ডে। এবং যখন উনি বললেন, তখন আমি খুব কায়দা করে, একটা করে, কৌশল করে কনভারসেশন, সাধারণত আমি যেহেতু বাঙালি, ওনার সাথে আমার বাংলাতেই কথা হতো।
তো মাঝে মাঝে ইংরেজিতে হতো, এই জন্য যে আমার বন্ধুরা তো অনেকেই অবাঙালি ছিল, উনি তাদের জন্য একটা সৌজন্যমূলকভাবে ইংরেজিতে কিছু কিছু বলতেন। তো আমি সেই সুযোগটা নিয়ে ওকে ইংরেজিতেই প্রশ্নটা করলাম, মানে একটু ঘুরিয়ে কায়দে, মানে বেশ বিষয়টাতে নিয়ে এসে যাতে ওনার কিছু মনে না হয়। এবং তখন উনি কিন্তু ইংরেজিতে কথাটা আবার বললেন। এটা আমি সর্বভারতীয় আহ, দর্শকের কথা ভেবে এবং নেতাজি অনুরাগী এবং গবেষকদের কথা ভেবে আমি ইংরেজিতে বলেছিলাম। তো উনি বলেছিলেন যে আই 100% বিলিভ দ্যাট দ্য অ্যানোনিমাস মঙ্ক অফ হায়দ্রাবাদ ওয়াজ নান আদার দেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তো সেইটা রেকর্ড হয়ে গেল। আমার মধ্যে তখন একটা সাংঘাতিক উত্তেজনা, কারণ ছাত্র বন্ধুরা না বুঝলেও তারাও বুঝছে, কারণ তারাও তো এই প্রসেসে পড়ে গেছে, অনেক পড়াশুনো করছে, অনেক উৎসাহ। কিন্তু অবশ্যই আমি একটু বেশি বুঝলাম হয়তো যে আমি কি পেলাম। তো তখন আমার মনে হচ্ছে কখন কনভারসেশনটা শেষ হবে, বোমাটা ফাটাবে। ওটা পাঠাবো, মানে আমি কি পেলাম সেটাকে আমি একটু রোমন্থন করব এবং সেটা বেশ করবো আর কি, এনজয় করব। তো যাই হোক, সেই দিন হলো, সেটাই ক্লোজিং ডে ছিল। উনি খুব ভালোভাবে আমাদের করলে বিদায় দিলেন। আমরা চলে টলে এলাম। তার পরের দিনই আমার মেডিকেল কলেজে একটা মিটিং ছিল, যেখানে বিজয় নাগ এসেছিলেন। তো বিজয় নাগ যেহেতু আমাকে খুব শৈশব থেকেই চেনেন, মানে আমার বাবাকে তার বিয়ের আগে থেকেই চেনেন, তো স্নেহ করতেন। তো আমার মনে আছে যখন আমরা মেডিকেল কলেজে ঢুকি কলেজ স্ট্রিটের দিক থেকে এবং এজরা ব্লকের দিকে যাই, তখন এজরা ব্লক নয়, ব্লকটার নাম কি যেন, একজন সাহেবের নামে ভুলে যাচ্ছি, যেখানে ডক্টর মধুসূদন পাল বসতেন, তার অফিসেই আলোচনা হতো। তো ওই বাঁদিকে একটা ওয়াশরুম আছে, পাবলিক টয়লেট। সেখান থেকে আমরা কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে, আমি কিন্তু, মানে আমি যাইনি, বিজয়বাবু গেছিলেন। তো আমি খুব উদ্গ্রীব হয়ে আছি এবং মুখ একটা লাল হয়ে আসছে যে এটা বলা উচিত কি উচিত না। আমি কার কার থেকে এই গোপনীয়তাটা রাখবো, এথিক্যাল আনথিক্যাল এথিক্যাল আনএথিক্যাল, এবং মানে এইটা যাতে অপব্যবহার না হয়, যে জন্য পরবর্তীকালে আমার দিল্লি বন্ধুদের সাথে একটু মনোমালিন্য হয়েছিল, সেই ডিটেলে পরে আসবো। তো আমি কিন্তু প্রথম প্রথম পৃথিবীতে আমার বাড়িতেও কাউকে বলিনি, আমি বিজয়বাবুকে বললাম। এবং বিজয়বাবু খুব ওয়াইজলি আমার হাতটা চেপে ধরে বলেছিলেন, এটা রাখো, এটা রাখো, তোমার কাছে রাখে, এখন কাউকে বলো না। এবং আমি কিন্তু কোনোদিন কাউকে সেটা বলি। এরপরে আমি ব্ল্যাক বক্সের ব্যবহার করেছি, সেটা তোমরা দেখেছো, সবাই দেখেছে। মনোজবাবুর সাথে সম্পর্ক আমার সেটাই শেষ ছিল। মনোজবাবুর সাথে তারপরে আমার ফোনে কথা হয়েছে, 2-3 বার ফোন। রয়ে গেছি। খুব ক্ষুব্ধ ছিলেন প্রথম দিকে, তো খুবই ক্ষুব্ধ ছিলেন। তারপরে আসলে যেটা হলো, তারপরে উনি আর কাউকে কিন্তু ইন্টারভিউ দেননি। তার আগে উনি একে দিয়েছিলেন, তখন স্টার আনন্দ ছিল, স্টার আনন্দতে দিয়েছিলেন, এবং সেটা নিয়ে স্টার আনন্দ আমাকে নিয়ে একটা করেছিল। ওখানে গুলি এটা বলেছিলেন আমার। ও স্টার আনন্দ তো জানতো। আপনারা কি আপনাকে বলে দেওয়ার ফলে কি উনি আবার বললে? হ্যাঁ, কিন্তু পাবলিক হয়ে গেছে। আমি স্টার আনন্দের যে সাংবাদিক কাজ করছিলেন তাকে বললাম, বলাতে তিনি মনোজবাবুকে ওইটা ক্রস এক্সামিন করার জন্য বা আরো কিছু যদি বার করা যায় বলেছিলেন। তাতে মনোজবাবু খুব ক্ষুব্ধ হয়েছিলেন জেনে, কিন্তু একবারও তিনি বলেননি যে না মিথ্যে কথা বলছে বা এগুলো ডক্টরকে, একবারও বলেননি। আপনার উনি ফোনে কি বললেন প্রথম? না, উনি যেটা বলেছিলেন আনন্দকে, স্টার আনন্দকে, যে উনি যদি এটা পাবলিক করে থাকেন সেটা আনএথিক্যাল। তাহলে এই কথাটার মধ্যে দিয়ে উনি কিন্তু পক্ষান্তরে স্বীকার করলেন যে আমি বলেছি, কিন্তু ওনার এটা পাবলিক করা উচিত হয়। তো আমি যখন ফোন করেছিলাম, যেটা তোমার প্রশ্ন, তাতে উনি বললেন যে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এটা ছিল ফার্স্ট রিয়াকশন। তাতে বুঝলাম বেশ ক্ষুব্ধ। আর আমাদের যারা মানে কাছাকাছি মানুষ, তাদের অনেকেই গেছিলেন তার কাছে এই কথাটা নিয়ে, কারণ উনি তো আসানসোলের মানুষ। আসানসোলের এতে অনেক কথাবার্তা হয়েছে। উনি শুধু বলেছিলেন না, আমি আর কোনো এতে যাব না, কোনো ইন্টারভিউতে যাব না, এবং আমি ওর সাথেও আর কোনো কথা বলতে চাই না, মানে আমার সাথে। তারপরে সেকেন্ড টার্মে যেটা আমি কথা বলেছিলাম তাতে একটু নরম হয়েছিলেন, খুব স্বাভাবিক, একটু নরম হয়েছিল। থার্ডে আমি বলেছিলাম যে স্যার, আমার একটাই আমি কোনো আমার নিজেকে জাস্টিফাই করব না, ভুল ঠিক আপনি যা ঠিক ভেবেছেন তাই করবেন। হ্যাঁ, আনন্দ একটা কথা জিজ্ঞেস করেছিল যে আপনি কি কোনো লিগ্যাল অ্যাকশন নেবেন, উনি বলেছিলেন না। এটা উচিত, উনি পরিষ্কার বলেছিলেন। সেটা কোন সাল ছিল?
এটা ছিল 2008 শেষের দিক না 8 আমি দেখতে হবে। তো জাসির মুখার্জিকে আমি এটাই বলেছিলাম থার্ড এতে, যেখানে বেশ ভালো করে কথা হচ্ছিল, যে আমার আপনাকে কোনো মানে সাফাই দেওয়া যাকে বলে, নিজেকে জাস্টিফাই করার কোনো নেই, অভিপ্রায় নেই, কিচ্ছু নয়। আমি শুধু চাই আপনি ছবিটা দেখুন, মানে ব্ল্যাক বক্স অফিসটা। আপনার তার আগেও দু একটা শোয়ে ডাকা হয়তো, উনি আসেননি। অনেকেই দেখেছেন, যে আসুন আপনি এসে আপনার কথাটা বলুন। হ্যাঁ, আমরা মিথ্যে বলে থাকলে সেটাও বলুন, কারণ তখন পুরবীরায় প্রচার শুরু করে দিয়েছিলেন এটা সব মিথ্যে। একমাত্র পুরোহিতই করেছিলেন। তো জাস্টিস মুখার্জিকে আমি বললাম যে আপনি ছবিটা দেখুন। ভারতবর্ষের অনেক বিশিষ্ট মানুষ ছবিটা দেখেছেন, হ্যাঁ, যার মধ্যে একজন প্রদীপ বোস, নেতাজি ভাইপো, অত্যন্ত বিদ্বান মানুষ। দিল্লিতে তাকে নিজামুদ্দিনের বাড়িতে দুবার দেখি, তিনি নিজেই সেকেন্ড টাইম দেখতে চেয়েছিলেন। তো আমি বললাম আপনি একবার ছবিটা দেখুন, আপনার বাড়ি গিয়ে আমি দেখানোর ব্যবস্থা করে আসবো, সব দেখাবো। তারপরে আপনার আমার সম্বন্ধে যা ধারণা বা এই বিষয় নিয়ে যা বলবার আপনি আমাকেও বলতে পারেন, আপনি পাবলিক করতে পারেন, আমি সেটা রেকর্ড করে প্রচারও করতে পারি অ্যাজ ইট ইজ উইদাউট এনি এডিটিং। তো উনি বললেন ঠিক আছে, আমি ভেবে দেখবো, আমি পরে বলবো। এটা উনি কিন্তু তখন অনেক নরম হয়েছিলেন, অনেক শান্তভাবে আমার সাথে দুর্ব্যবহার তিনি কোনোদিন করেননি, করার মানুষও তিনি ছিলেন না। তো পরবর্তীকালে আর সেটা হয়ে উঠলো না, কারণ ওনার একটা অকাল প্রয়াত জীবনাবশ্যক। এখানে দুটো ব্যাপার আছে এই বিষয়টা থেকে, যে এক, আপনার কি কখনো মনে হয়েছিল যে জার্নালিস্টিক কারণ থেকে বা এথিক্সের জায়গা থেকে আনএথিক্যাল? অনেকেই বলেছেন যে এটা আনএথিক্যাল ছিল, এটা করা উচিত ছিল না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যদি আপনি মনে করেন যে না এটা করা ঠিক ছিল, তাহলে আপনার উদ্দেশ্যটা কি ছিল, বা আপনি কি মনে করেন যে এর ফলে এই বর্মানজি বা নেতাজি পরবর্তীকালে অন্তর্ধানের সমাধানের ক্ষেত্রে এটা কত বড় একটা দলিল? আনএথিক্যাল, অনৈতিক এই কথাগুলো প্রথম বলতে শুরু করেন এই সময় পত্রিকায়, তখন সুমন বাবু ছিলেন সাংবাদিক, মানে সম্পাদক, প্রধান সম্পাদক। তারাই বেশ ফ্রন্ট লাইন করেছিলেন, ফ্রন্ট পেজ, মানে বোধহয় ফার্স্ট লিড টাস্ট লিড করেছিলেন, আমি দেখলে বলতে পারি, সেকেন্ড লিড অ্যাটলিস্ট করেছিলেন। আমার তার সাথে একবার ফোনে কথা বলার সুযোগ হয়েছিল, তারপরে বহুবার হয়েছে, সুযোগ হয়েছিল। আমি সেদিনে একটা কথাই বলেছিলাম, আমার বিচারে এটা কখনোই অনৈতিক নয়, আনএথিক্যাল নয়। আমি যদি এটার বিনিময়ে কোনো রকম একটা ব্যবসায়িক এতে যেতাম, যেটা আমার দিল্লির বন্ধুরা চেয়েছিলেন, আমি সেটা আবার বলছি, পরে আসবো, সেটা ডেঞ্জারাস হতো। তো আমার বিচার বুদ্ধি বিবেচনা, সততা সেটা অ্যালাউ করেনি। আর জাসির মুখার্জি কোনোভাবে হেকল হন, তার অসম্মান হোক, এটা আমি কখনো আজও চাই না। কখনো যেন আমি যে কোনো 2600 শুরু হয়েছে ব্লাড বক্সে, যেখানে গেছি সেখানেই আমি বলেছি, এক বাক্যে বলেছি, আপনাকেও বলছি, ওর মতো মানুষ হয় না। কিন্তু উনি একটা ভুল করেছেন, অবশ্যই ভুল করেছেন। আমার এটা উদ্ধত্ত মনে করবেন না, তবু আমি বলছি, আমি মনে করি তিনি একটা মারাত্মক ভুল করেছেন, এবং জাতির সাথে ইন আ সেন্স তিনি কিন্তু প্রতারণা করেছেন। একথা বলতে আমার কোনো পিড়ি ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে জাস্টিস মুখার্জি বলছেন, ওই কথা পিঠে বলছেন যে আসলে সব তথ্য তো পেলাম না। সব তথ্য যদি আমাকে সাহায্য করতো, কেন্দ্রীয় সরকার যদি আমার সাথে না করতো, বিচারিতা না করতো, তাহলে আমি এটা প্রমাণ করতে পারতাম, কিন্তু আমি তো প্রমাণ করতে পারলাম না। তোমরা যখন কাজ করেছো বলে আরেকজন আমার পাশে বসে থাকা একজন ব্যক্তিকে বলছেন যে তোমরা যখন কাজ করেছো তোমরা তো তাও কিছু পেয়েছো, আমি তো অনেক পরে, আমি পাইনি, এবং সরকার সেগুলো দেয়নি, কেন্দ্রীয় সরকার তখন কংগ্রেস সরকার, ইত্যাদি ইত্যাদি। তিনি সেই ক্ষোভটা প্রকাশ করেছে। আমার এখানে কথা হচ্ছে, কেন আমি বলছি যে তিনি মানে কোনো একটা চাপে পড়ে, কেন কি চাপ সেটাও আমি বলবো, চাপে পড়ে তিনি প্রতারণা করলেন বা সৎ থাকতে পারলেন না, সেটা হচ্ছে এই জুডিশিয়ারির ব্যাপারটা আমি যতটা বুঝি, যে একজন বিশেষজ্ঞ জাজ, যিনি 3টে হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন এবং সুপ্রিম কোর্টে সেকেন্ড ইন কমান্ড, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তিনি কোনো কথাই যুক্তি ছাড়া, তথ্য ছাড়া বলবেন না। এটা তার
বাধ্যবাধকতা, কিচ্ছু করবার নেই, তার পক্ষে আমরা যতই প্রেশার করি সম্ভব। সেক্ষেত্রে তিনি রিপোর্ট যা লিখেছেন হয়তো ঠিক লিখেছেন, আইনজ্ঞরা বলতে পারবেনি। আমার বিচারে আমি যতটুকু পড়েছি এবং ডিটেলের লাইন টু লাইন পড়েছি এবং অন্যদের সাথে বিশেষজ্ঞদের সাথে আলোচনা হয়েছে, সেখানে এটা আমি বলতে পারি যে তিনি হয়তো এটা ঠিকই করেছেন। কিন্তু তার বাইরে এসে মানুষ মনোজ কুমার মুখোপাধ্যায়, বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায় নয়, মানুষ মনোজ কুমার মুখোপাধ্যায় একজন সচেতন, অত্যন্ত দায়িত্বশীল ভারতবর্ষের নাগরিক, অত্যন্ত উচ্চ মানের একজন নাগরিক। তিনি যেটা বিশ্বাস করেছেন সেটা কিন্তু তিনি অফ দ্য রেকর্ড বলতেই পারতেন। সেটা তিনি যে কোনো কারণে যে কোনো প্রেসারে বলতে পারলেন। কিছু তো অফ দ্য রেকর্ড আপনাকে বলেছিলেন। আমাকে বলেছেন উইথ ফুল কনফিডেন্স যে আমি এটাকে পাবলিক করব না, কিন্তু ধরুন আমি রেকর্ড হচ্ছে না। এখানে একটা ছোট্ট কথা বলি, ধরুন প্রত্যেকটা জাজমেন্টের ক্ষেত্রে জাজেসদের তো নিজেদের কোনো বক্তব্যের কোনো গুরুত্ব থাকে না, কারণ আমাদের লটা একটা সম্পূর্ণই সিস্টেম, যেরকমভাবে আসবে সাক্ষ্য এবং তার প্রমাণ, তার বেসিসে একটা রায় দেয়া। আমি কি মনে করছি সেটা ম্যাটার করেই। যে একজন বিচারপতি যদি তার নিজের মতামত বাইরে বলতে শুরু করেন, তাহলে সেটা তো সমাজের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি করবে না? যে কোনো জাজমেন্টের ক্ষেত্রে বিচারপতি তাদের মতামত দিতে পারে। দুটো কারণ না, একটা কারণ হচ্ছে একজন বিচারপতি যখন সমস্ত তথ্য নির্ভর বিচার করেন, এন্ড অফ দ্য ডে হি তো একটা হিউম্যান বিং, তার একটা ইন্ডিভিজুয়াল পারসেপশন সেখানে কিন্তু একটা কাজ করে। কত পার্সেন্ট করবে কত পার্সেন্ট করবে না সেটা ব্যক্তি বিশেষে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই লয়ের ইন্টারপ্রিটেশন কিন্তু ডিফারেন্ট হতেই পারে। একই ল প্রযোজ্য হচ্ছে এক জায়গায়, এক জায়গায় হচ্ছে না। তার কারণ এক জায়গায় বিচারপতি কুণাল বোস আর এক জায়গায় বিচারপতি অম্লান বোস। আমাদের দুজনের যে ইন্টারপ্রিটেশন সেই লয়ের সেটা ডিফারেন্ট হতেই পারে। যে কোনো একটা কথার অনেক মারপেচ হয়, অনেকভাবে করতে হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ল প্রণীত হয়েছে, লেখা আছে, সব ঠিক, কিন্তু তার ইন্টারপ্রিটেশন আলাদা বলেই আপনি দেখবেন যখন কনস্টিটিউশন বেঞ্চ যখন কোনো কোনো এর মধ্যে পড়ে, দ্বিধার মধ্যে পড়ে, দ্বন্দ্বের মধ্যে পড়ে, তখন বিরাট বিরাট কনস্টিটিউশনাল এক্সপার্টদের ডাকা হয় ওইটাই করার, ন্যারেট করার। কেন ডাকা হয়? সব তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা আছে না। লয়ের ইন্টারপ্রিটেশনটা সবটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা যায় না। এখানে তার ইন্টারপ্রিটেশন ঘটনার প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে, বিচারপতির নিজের মানে যে তার যে যে ধারণা হয়েছে, হ্যাঁ, তার যে সেইটার উপরে কিন্তু নির্ভর করে। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে মনোজ কুমার মুখার্জি তো মনোজ কুমার মুখার্জি হিসেবে বলছেন না। তিনি জাস্ট ভাবুন, তিনি সাবমিট করে দিয়েছেন রিপোর্ট, তারপরে তিনি একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। মানে মিডিয়া পার্সোনাল খুব ভালো করে জানেন তখন মনোজ মুখার্জি প্রেসটা কি। আমি মনে করি ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া ভেঙে পড়তো তার বাড়িতে, মাইকটা লাগাবার জায়গা পেত না। হ্যাঁ, কন্ট্রোভার্সি তৈরি করতে পারত না, কন্ট্রোভার্সি তৈরি করতে পারতো না। আমার মনে হয় তিনি যদি এই কনফেশনটা বলতেন যে দেখুন, আমি বিচারে যা লিখেছি, আমার যা রায়ে যা লিখেছি, সেটা অ্যাজ পার দ্য এভিডেন্স আমি করেছি। আমি যতটা এনকোয়ারি করে যে যে এভিডেন্সগুলো জোগাড় করতে পেরেছি তার বেসিসে আমি এই রিপোর্ট লিখেছি, সেখানে আমার একটা কিছু বলার নেই। কিন্তু আমি একজন ব্যক্তি মনোজ কুমার মুখোপাধ্যায়, আমি ভারতবর্ষের নাগরিক, আমি নেতাজি অনুরাগী, নেতাজি আমাদের দেশনায়ক। সেটা ভালো ছিল আপনার মনে হয়। এখানে দুটো প্রশ্ন উঠে আসে। এক, আপনাকে কি উনি পরিষ্কার বলেছেন যে কোন ভিত্তিতে উনি এটা মনে করেছিলেন যে গুমনামি বাবা নেতাজি? সেটা উনি ডিটেল তো একটু করেছিলেন, কিন্তু খুব ডিটেলের এই জন্য অবকাশ নেই, কারণ আমার তার আগে অনেক আলোচনা হয়েছিল। যেমন একটা কথা বলি, আমি একটা ঘটনা বলেছিল অধ্যাপক সমর গুহ, আমি যখন হরিদ্বারে রামকৃষ্ণ মিশনে সাধু হয়েছিলাম, উনি আমার কাছে এসেছিলেন আমাকে দেখা করতেন, আমাকে স্নেহ করতেন। আপনি কেমন সাধু হয়েছে? আমি তখন সাধু হয়েছিলাম, উনি রামকৃষ্ণ মিশন কনখলে এসেছিলেন, খাওয়া দাওয়া করেছেন, থেকেছেন। তো উনি তখন কেদারবদ্রী হয়ে ফিরছেন। কেদারবদ্রী ওনার খুব প্রিয় প্রিয় জায়গা ছিল, তার কারণ উনি চারধামের উপর জীবনে প্রথম বই লেখেন, উত্তরা পথ বলে বিখ্যাত বই। সে বইটি আমি দেখাবো, তার একটা ঐতিহাসিক আছে বলে এই এই নেতাজি বিষয়ে পরে আসছি।
করি চাঞ্চল্যকর, আজ পর্যন্ত কাউকে দেখাইনি, আমি সেটা দেখাবো, মনে রাখবে। মনে রাখবো, তুমি মনে করে দিও। হ্যাঁ, তোমার পিছনেই ড্রয়ারে রয়েছে। হ্যাঁ, তো সমর গুহ বললেন যে মহারাজ, আমাদের যিনি বড় মহারাজ, হ্যাঁ, তিনি ছিলেন উমানাথ মহারাজ, রমানাথ মহারাজ, সন্ন্যাস নামটা ভুলে গেছি, যে চারধাম করে তীর্থযাত্রা করে এসে সাধু সন্তের দর্শন করলে নাকি খুব পূর্ণ হয়, ব্যাপারটা সবটা মানে পরিপূর্ণ হয়। তো আমাকে একটু আনন্দময়ী মায়ের দর্শনের ব্যবস্থা করে দিল। তো আনফর্চুনেটলি আনন্দময়ী মা ছিলেন, বেনারসে না পড়েছিলেন। তো তখন আমাদের মহারাজ বললেন যে আপনি সীতারাম দাস ওঙ্কারনাথজির কাছে যেতে পারেন ঋষিকেশে, তিনিও তো খুব সিদ্ধ পুরুষ, তো তার কাছে গেলে আপনি সব মানে আপনার এই মনোবাঞ্ছাটা পূর্ণ হবে। এবং আমি তার একজন সহযাত্রী করলাম। আমাদের মিশন থেকে কেউ কোথাও নতুন জায়গায় আশেপাশে গেলে সাধারণত একজনকে পাঠানো হতো যে জানে, তো আমি জানি, তো আমি সমর গুহর সাথে গেলাম। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, সমর গুহ সম্বন্ধে সবাই জানেন, তো সীতারাম দাস ওঙ্কারনাথজিও জানতেন না, ডিক করে দেওয়া হয় কেউ ভিআইপি আসার আগে। তো সমর গুহ নেতাজির জীবিত থাকা বা তার পরিণতি নিয়ে সীতারাম দাস ওঙ্কারনাথজিকে জিজ্ঞেস করি। এটা আমি সীতারাম দাস ওঙ্কারনাথজির নাতির কাছেও বলেছি। হ্যাঁ, তাদের ওরা সেটা পাবলিশ। সেটা হচ্ছে এই যে সীতারাম দাস ওঙ্কারনাথজি সব শুনে বললেন যে, উনি তখন মৌন ছিলেন, যে আমি লিখে দিতে পারি। তখন সমরগুহর বুক পকেটে একটি হলুদ রঙের ডায়েরি থাকতো, গার্ডার দিয়ে এরকম জড়ানো, দুনিয়া কাগজপত্র এই মোটা। উনি সেটা একটা পাতা বার করে দিলেন সীতারাম দাস ওঙ্কারনাথজিকে। ওখানেই একটা দোয়াত কলম ছিল, সেই আগের যে দোয়াত কলম, সেই কলমে উনি একা একা হাতের লেখায় লিখে দিলেন, সুহাস বাবা জীবন জীবিত আছেন ও ফিরে আসবেন। কে লিখছেন? সীতারাম দাস ওঙ্কারনাথ, যার থেকে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই পপুলার এর কোনো সম্পর্ক, অন্য স্ট্রাকচারের একজন সন্ন্যাসী মানুষ। সেই লেখাটা সম্ভবত অনেকদিন ছিল, কিন্তু খুব মিস্টেরিয়াসলি ওনার মৃত্যুর পরে অনেক কিছুই লোপাট হয়, তবে এটাও লোপাট হয়। তার একটা লোপাটের কাহিনী আমি তোমাকে দেখাবো, যেটা বললাম। এটা আপনি মনোজবাবুকে বলেছেন? এটা আমি মনোজবাবুকে বলেছিলাম। মনোজবাবু বললেন যে অম্লান, আমি 100% বিশ্বাস করি। আপনি বলছেন সমরবাবু কথা বলছেন, সীতারাম দাস ওঙ্কারনাথের কথা বলছেন। সমস্যা হচ্ছে, এটা কিন্তু অন্য দিক। সমস্যা হচ্ছে আমি এদের কাউকেই ক্রস এক্সামিন করতে পারছি না, নিদার সমর গুহ নর সীতারাম দাস ওঙ্কারনাথজি। বলছেন আমার এভিডেন্স অ্যাক্টে, এবং আপনাকে বলে রাখি প্রসঙ্গক্রমে, এভিডেন্স অ্যাক্টে নাকি মোহনবাবু ছিলেন আমাদের ভারতবর্ষের একটা স্তম্ভ। এটা মানা হয় জুডিশিয়ারিতে, জুডিশিয়াল ফ্যাটালিটি, এটা সেখানে মানা। তো উনি বললেন আমি যদি এটা ক্রস এক্সামিন করতে পারতাম তাহলে এটাকে আমি এভিডেন্স হিসেবে গ্রহণ করতে পারতাম। যে আমি সমরবাবুর ডায়েরিও পাই, আমি সেটা নিতে পারবো না। তার কারণ এটা, আমি বললাম কেন আপনি হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে কেন পারবেন না? আপনি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে এটা তর্ক বললাম, আপনি ওই সীতারাম দাসজির হাতের লেখাটা খুব জেসিক্যাল, আর এই যেটা বসে যদি কেউ বলেও থাকে তার বক্তব্যটারই গ্রহণযোগ্য হয় না, হয় না। কিন্তু যখন তিনি সীতারাম দাস ওঙ্কারনাথ, গিভেন ইজ মানে ফলোয়িং অ্যান্ড অল, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে ব্যক্তি তো একটা ম্যাটার করে, ব্যক্তি একটা ম্যাটার থাকে না, আমরা কথা বলছি, কথা বলি, তো অমুক বলেছে, তো তমুক বলেছে, সেটা ওয়ান অফ দ্য, আমি বললাম যে তার মানেই যে একদম ধ্রুব সত্য হয়ে গেল যে নেতাজি বেঁচে ছিলেন তা নয়। এছাড়া উনি বিলালের যে হ্যান্ডরাইটিং যে ছিল, তার যে সিদ্ধান্ত ছিল, তিনি বলেছিলেন যে যে ওনার ল্যাঙ্গুয়েজে বলছি, আমার ফিল্মে যেটা উনি বলেছিলেন যে अप्रूव डॉक्यूमेंट्स और क्वेश्चन डॉक्यूमेंट्स हूबहू मिलता है। मतलब सुभाष बाबू ने जो लिखा है और गुमनामी बाबा जी ने जो लिखा है, ये दोनों हैंडराइटिंग बिल्कुल मिलता है। এটা উনি ব্ল্যাক বক্সে বলেছেন আমাদের বিলাল, সেটা ওনার কাছে, কিন্তু বিলাল তখন সরকারি পদে ছিলেন না, সেটা মনোজবাবুর একটা সমস্যা ছিল। কিন্তু এই যে ধরুন ইনভেস্টিগেশনের যে ব্যাপারগুলো পরবর্তীকালে ভগবানজি পার্টে ছিল, এটা কি মনোজ মুখার্জি কমিশনের তদন্তের মধ্যে ছিল বিষয়? ছিল,
ছিল হ্যাঁ তাকে যে দেওয়া হয়েছিল তার মধ্যে ওয়াইস নেতাজি হ্যাঁ তো নেতাজি হ্যাঁ তো এখানে ধরুন আপনি একটা বললেন কথা ধরুন যদি জাস্টিস মুখার্জি এটা আনএথিক্যাল কিছু করে থাকেন তো আপনার মতে আপনি এটা এথিক্যাল কাজ করেছেন মানুষকে জানিয়ে দিয়েছেন কিন্তু আপনাকে প্রচুর লোক আনএথিক্যাল বলেছে এবং অনেকেই বিশেষ করে নেতাজি পরিবারের লোকরা বলেছেন যে আপনার এভিডেন্সের বেসিসে যে জাস্টিস মুখার্জি মিথ্যুক এটাও তো আপনি দেখেছেন নেতাজি পরিবারের লোকরা আজকে আপনি বলছেন যে জাস্টিস মুখার্জি সামনে এসে কেন বললেন উনি পেছনে বলেছেন আপনাকে বলেছেন আপনাকে লোকে আনএথিক্যাল বলেছে প্লাস আপনি ওই বক্তব্যটা সামনে আনার পর যারা জাস্টিস মুখার্জিকে খুব সম্মান করতেন তার তাইও খুব বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি খবরটা সামনে আনার পর তারাই পরবর্তীকালে বলেছেন যে ওটা ঠিক জাস্টিস মুখার্জি মিথ্যুক পরে যদিও তারা অনেকেই আবার সেই বিমান দুর্ঘটনা তত্ত্বতেও পেছনে গেছেন সেটা মানে মানুষ কনফিউজ হয়েছে কত হবে বাবুর হ্যাঁ। তো আপনি কি বলবেন যে এটা আগামী দিনে মানে আমি চ্যাপ্টার শেষ করবো এবার অন্যদিকে যাবো আপনি কি মনে করেন যে আগামী দিনে এটা কতটা বড় একটা এভিডেন্স হয়ে থাকবে ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা মাইলস্টোন তার কারণ আজকে সায়েন্স এত উন্নত আপনি এটা ক্রস চেক করুন এই যে এটা ভিডিও ক্লিপটা সেটা ডক্টর কিনা সেটা আমাদের ভারতবর্ষেই আছে হ্যাঁ সেই টেকনোলজি বিদেশ আছে আপনি পড়ে দেখুন আমাদের জেল ফাঁসি যা খুশি দিন প্রথম সেটা নিয়ে খুব প্রশ্ন তুলছে আর আমি কিন্তু আনএথিক্যাল বলিনি ওনাকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আর যদি আনএথিক্যালের বাংলা তঞ্চকতা হয় তাহলে আমি বলবো তিনি মৃত ব্যক্তি সেজন্য তার সম্বন্ধে ব্যক্তিগতভাবে ওরা এই জিনিসটা করা উচিত ছিল বললে ভালো করতেন আমি তো মনে করি আমি ব্যক্তিগতভাবে যেমন নেতাজি এখানে দেখছেন আপনি সব দেবতা সব মহাপুরুষদের ছবি আছে তারপর সেটা আমি মনোজ মুখার্জিরও ছবি রাখতাম কারণ তিনি একটা অলরেডি মহান কাজ করে গেছেন আরো বড় আর থাকলো আপনার নেতাজি পরিবারের ব্যাপার নেতাজি পরিবারের আমি শরৎবাবুর পরে বুঝলেন সুরেশবাবু এবং শরৎবাবুর পরে খুব বেশি মানে নেতাজি সাথে পরিচয় দেওয়ার মতো মানুষ জন্মেছেন বলে আমার মনে হয় না এই যে প্রফেসর সুগত বসু তিনি কটূক্তি করেছেন জাস্টিস মুখার্জি সম্বন্ধে উনি কিচ্ছু জানেন না এই মন্তব্য করেছেন কারণ ইংরেজিটা উনি এর মতো করে বলেন না বলে অসাধারণ ইংরেজি তার কনস্ট্রাকশন মহেশবাবুর কিন্তু মহেশবাবু একদম খুব বাঙালিয়ানা আছে তার মধ্যে এই জন্য হয়তো সুগত বাবুর মনে হয়েছে যে এটা ঠিক এর মতো হচ্ছে না হার্ভার্ডের মতো হচ্ছে না বা পাকিস্তানে তার যে বন্ধু বান্ধব আছে তাদের মতো হচ্ছে চলো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না সেটা তাদের ব্যক্তিগত তাদেরকে আমি এতটা হাইলাইট করতে চাই না কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন যে জাস্টিস মনোজ মুখার্জি যে এই কথাটা বললেন যার ভিত্তিতে বললেন তার বিশাল বড় একটা প্রমাণ বা প্রমাণের স্তূপ রয়েছে উত্তরপ্রদেশে এবং আপনি নিজে সেটা ভিজিট করেছেন কারণ জাস্টিস মুখার্জি ওখানে গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে বেশ কিছুদিন ছিলেন সেখান থেকে বিভিন্ন তথ্য পেয়েছিলেন তাদের বিয়ের ব্যাপারটাও জানি আমি বিষয়টা আর ঢুকছি না এবার আপনার প্রসঙ্গে একটু আসি যেহেতু আপনি সেখান থেকে অনেক তথ্য জোগাড় করে প্রচুর মানুষের সঙ্গে মিট করলেন করে আপনি এক ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি তৈরি করলেন 2008 কি 9-এ সেটা রিলিজ করেছিল ইউটিউবে এখনো আছে যারা আপনারা চাইলে দেখতে পারেন এবং পরবর্তীকালে আপনি একটা সিনেমাও বানান এবং সেই ডকুমেন্টসের ভিত্তিতেই আপনি ভিক্টর ব্যানার্জিকে নিয়ে সিনেমাটা করলেন এটা উপন্যাসও লিখলেন উপন্যাসও লিখলেন লেখালেখি তো করেইছেন আমি বলছি আপনার ডকুমেন্টেশনের জায়গা থেকে এবার আপনার যে এই যে আপনার নিজস্ব ইনভেস্টিগেশন রয়েছে আপনার এই ইনভেস্টিগেশনটা শুরু হলো কি করে 2006 যখন এটা হলো এর একটা অনুষঙ্গ আছে যেটা বলে নিলে হয়তো ভালো আমি বম্বেতে একটা ছবির জন্য করেছিলাম মানে চুক্তিবদ্ধ হয়েছিলাম বারুদ চুরিওয়ালা ফিল্ম মেকিং শিখেছে হ্যাঁ ফিল্ম মেকিং শিখেছি আচ্ছা আমি তো মাস কমিউনিকেশন করেছি সেখানে ফিল্ম মেকিং একটা বিষয় আর আমার ক্যামেরা ছিল স্পেশালাইজেশন আর পরবর্তীকালে এফটিআই থেকে আমি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন করেছি আমি বিসরিমুখ থেকে ওই স্ক্রিপ্ট রাইটিং এর উপরে করেছি ওরাটা যাই হোক কাজ করি তো আমার যেটা আমরা তখন বম্বেতে একটা কাজ করছিলাম স্বামীজির একটা জীবন এই বর্তমান প্রেক্ষায় একটা সুন্দর করে ভাবাটা হয়েছিল কিন্তু খুব দুর্ভাগ্যবশতভাবে সেই ভদ্রলোক আমার যে প্রডিউসার তিনি 4 দিনের মাত্র নিউমোনিয়ায় মারা গেলেন অত্যন্ত ভদ্র সুন্দর মানুষ ছিলেন ভরত চুরিওয়ালা যাই হোক তখন আমাদের একটা বিষাদের সময় চলছে তো আমরা দিল্লির আমার এক স্টুডিও ছিল সত্যনিকেতনে যেখানে এই অনুপ চন্দ্রচূড় সায়ন্তনের মতো মানুষরা বহুবার এসছে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে তো মানে
আমি তাদেরকে চিনেছি, তারা তাদেরকে মানুষ চিনেছে ওই স্টুডিওর আসার সময় থেকে। যাই হোক, তো তখন আমাদের কিছু ছাত্রছাত্রীরাই তারা ছিল, আমি হয়তো নাম করলেও ভালো হয়, তার মধ্যে একটি মেয়ে ছিল ব্যাঙ্গালোরের, রানাপল্লী জ্যোতির্ময়ী। জ্যোতির্ময়ী সমগ্র ডেরোরা লাইফটা আমাদের লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিল এবং পড়ে ওই কিন্তু প্রথম প্রস্তাবটা দেয়, স্যার अगर हम इसमें নেতাজি মিষ্টি লেকে কুছ করতে हैं तो कैसा रहेगा। ওইটা কিন্তু আমার কাছে প্রথম সিড। তো আমি বললাম ঠিক হ্যাঁ, হ্যাঁ সোচতে हैं, দেখতে हैं, इतना आसान तो नहीं है, দেখতে हैं। তখন আমার মনে হয়েছিল কি করে কি করবে। আমি নৈমিষ জানি, আমি অযোধ্যা জানি, আমি ফৈজাবাদ জানি, তারা এই নবীশ্বরণ গিয়েছে। না যাইনি। আমি জানতাম যে এর সাথে নেতাজি সন্ন্যাস নেতাজি সন্ন্যাসী নেতাজি, কারণ আমি জয়শ্রী পরিবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ একজন। ছোটবেলার সাথে আপনার লীলা রায়কে পেয়েছি, হ্যাঁ, পারিবারিক ভাবে সুন্দরবনে আপনাদের বাড়ি, সেখান থেকে যোগাযোগ। প্রবীণ দাসকে পেয়েছি, সমর বুয়োকে পেয়েছি, ক্ষণেশ্বর ঘোষাল, হ্যাঁ, দাসের সাথে আমরা খুব ভালো খুব ভালো সম্পর্ক ছিল সুনীল দাসের সাথে। তো যার ফলে বিজয়নাথকে তো পরে দেখেছি। তো যার ফলে আমার মনে হলো হ্যাঁ এটা তো, তখন আমি ডেড অর অ্যালাইভ আমি আগে পড়িনি, শুধু ডেড অর অ্যালাইভ যেদিন রিলিজ হয় সেদিন আমি দিল্লিতে ছিলাম এবং সমরবাবু আমাকে প্রত্যেকবারই ডাকতেন, দিল্লিতে আসলেই বঙ্গভবনে তখন উঠতেন, যখন উনি আর এমপি নেই তখন বঙ্গভবনে উঠতেন এবং আমি গিয়ে আমি ওনার লোকাল কি সেক্রেটারি বা যাই, তখন কি ওই মফ ছবি ঘটনাটা ঘটে গেছে না? সব ঘটে গেছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা কাটলাম, মানে ওই ঘটনাটা ঘটার পরও কি উনি সেইভাবে সমান মহিমায় ছিলেন? আমার মনে হয় ওটা একটা অলটুগেদার ডিফারেন্ট এপিসোড। অনেকে বলে ছিলেন না, এটা কি তেমন মিথ্যে কথা, ওটা নিয়ে ওটা কথা বলা যাবে পরে, ওটা আমি যাচ্ছি। আমি শুধু একটা জাজমেন্টের কথা বলিনি। জাজমেন্ট যেটা ছিল হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টে, তার বাংলা তর্জমা করলে এই হয় যে সমরবাবু জাতিকে প্রতারণা করেছেন এ কথা ঠিক নয়, কিন্তু সমরবাবু কারোর দ্বারা প্রতারিত হয়েছেন এ কথা ঠিক। আমার মনে হয় এই কথার মধ্যেই এটা আমি একটা আলাদা এপিসোডে দাঁড়িয়েছি, সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু সমর ভবিষ্যতে ওই ডেরার লাইফটা নিয়ে আপনি তখন তখন আমি ছিলাম, যার জন্য ডেড অর অ্যালাইভ আমার পড়া। এবার জ্যোতির্ময়ীর ওই কথাতে আমরা বন্ধু বান্ধব সব বসলাম, মানে বন্ধু বান্ধব মানে ছাত্র বন্ধুই বলি, কারণ এভারি ম্যাচও সবাই পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছে। তো তো আমি তাদের সঙ্গে কথাটা বলি। আর আমি তখন দুটো ইনস্টিটিউশনে জড়িত, একটা হচ্ছে ভারতীয় বিদ্যা ভবন, তাদের ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টিভি স্টাডিজ দিল্লি, আর একটা নয়ডাতে এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন, যারা খুবই ফেমাস, যেটা অনিল কাপুরের শালা চালান, তো খুব ভালো প্রোফাইল। তো আমি দুটোতে পড়ে, দুটোর ছাত্র পুল আছে, তাদেরকে মিলিয়ে মিশিয়ে আমি ডকুমেন্টারিও পড়েছি, সেবা প্রতিষ্ঠানের ডকুমেন্টারি। তো তখন আমরা ঠিক করলাম আমরা এই ফিল্মটা করলাম এবং সেইভাবে আমি 2006-এর শেষের দিকে প্রথম নৈমিষ যাই। হ্যাঁ, নৈমিষ আমি প্রথম যাইনি, আমি প্রথম গেছিলাম লখনৌ। ওই শ্রীঙ্গারনগরটা ওই সবগুলো দেখে রুটটা এরকম করেছিলাম। কাপ্তানি তৈরি করে ফেস করলো সমগ্র, কেউ করলো না, নিজেই করে, হ্যাঁ। মানে যা তথ্য পেয়েছি সেই বেসিসে। সেখান থেকে আমি গেলাম ফৈজাবাদে গিয়ে সব মিট করলাম, পরে আমি গেলাম অযোধ্যা, ওটা 10-12 কিলোমিটার। অযোধ্যা থেকে আবার ফৈজাবাদে ফিরে এসে গেলাম নৈমিষ থেকে টানা গেলাম এতে বস্তি। এখানে একটা পয়েন্ট অ্যাড করি, মানে এটা সরি ইন্টারাপ্ট করলাম। অম্লানদা এই ডকুমেন্টারিটা করতে গিয়ে এমন এমন জায়গায় গিয়েছেন, বিশেষ করে যেখানে যেখানে ভগবানজি থাকতেন, এবং সেই সব তখন যে বাড়িগুলো ছিল বা ইমারতগুলো ছিল সেগুলো আপনার বেশিরভাগই নেই, অনেকগুলোই নেই, বেশিরভাগই নেই। তো সেগুলো আপনি পেয়েছেন, আপনার ডকুমেন্টারিতে যখন সেগুলো দেখেছি আমাদের গুজবাম্প হয়েছে যে আপনি সেই সব জায়গায় দাঁড়িয়েছেন যেখানে ভগবানজি এত কষ্ট করেছিলেন। তো আপনার অভিজ্ঞতাটা সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ দলিলও হতে পারে। প্রথম আঘাত তো যে এইটা, যে শিবালা যেটা 850 বছরের পুরনো, শিবালাটাকে ওরা কি করলো, মানে ওই তো আমাদের আপনি প্রথম কোথায় ছিলেন? প্রথম আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে, দেখো এইটা নিয়ে কালকেও একজন একটা কাগজে আমাকে প্রশ্ন করেছেন, সে কাগজের সম্পাদক ফোন করেছিলেন, যাই হোক চিঠি লিখেছেন সম্পাদক। প্রথমে আমার স্টাডি 53 থেকে 55-র মধ্যে যে কোনো একটা সময়। কেন 53-তে জোসেফ স্টালিনের মৃত্যু, তারপরেই ঘটনাটা ঘটে, সেটা আমি রাজেশ্বর দেবের রিপোর্ট থেকে পাই। রাজেশ্বর দেবের যে ডেলিগেশন গেছি, তো মানে এনি টাইম বিটুইন 1953 to 1955, এবং সম্ভবত 54-55 সালে উনি
ভারতবর্ষে প্রবেশ করেন। তার যে রুট সেগুলো সব আছে, ম্যাপ আছে, তুমি জানো সবই। দীর্ঘ হয়েছে মোটামুটি কাজাকিস্তান আর মঙ্গোলিয়ার মাঝখান দিয়ে চায়নাতে টাচ করে উনি কৈলাস মানস সরোবর হয়ে নৈমিষে নেমেছেন। এটা কি সরকারের তত্ত্বাবধানেই ছিলেন, মানে সরকার জানতো উনি আসছেন বা উনি আসবেন, উনি ভারতেই থাকবেন, আপনার কি মনে হয়? আমি কিন্তু আবার অন্য বিষয় তোলে না, আমি একটা পয়েন্ট অ্যাড করে বেরিয়ে আমার মনে হয় একটা সেকশনের ছাড়া, নলেজ ছাড়া সেটা সম্ভব ছিল না। আপনি বলছেন যে একেবারে হাই লেভেল থেকে ব্যাপারটা জানতো। আমি এর সঙ্গে একটা কথা বলি, ভারতবর্ষের গোয়েন্দাদের মধ্যে যিনি কিংবদন্তি, তার নাম হচ্ছে রামনাথ কাউ, যিনি যোগাযোগ ছিল শুনে। যিনি আমাদের প্রতিষ্ঠাতা, ইন্দিরা গান্ধীর ভীষণ ক্লোজ মানুষ। কাশ্মীরের মানুষ, বেনারসে জন্ম, লখনৌতে এবং এলাহাবাদে পড়াশুনো। তিনি নিজেই বলতেন তিনি উত্তরপ্রদেশটাকে নিজের পামের মতো চেনেন। সেই মানুষটি তখন কিন্তু একদম মধ্য গগনে 63 সালে ভগবান গিয়ে মানে দেখা হয়ে থাকে লিডার রায়ের। তো সুতরাং সবটা অজ্ঞাত থেকেছে। হ্যাঁ, উনি সব ম্যাজিক করেছেন, আমি এটা বিশ্বাস। সেই প্রসঙ্গে আসবো। তারপরে উনি 53 থেকে বলছেন, হ্যাঁ, ওই সময়টায় 54-5 ধরা যাক, ওই সময়টায় উনি একটা আমবাগানে বলা হচ্ছে, হ্যাঁ, সেই আমবাগানের ওনার নেটওয়ার্কটা হচ্ছে তো ভয়ঙ্কর নেটওয়ার্ক, যেটা আমরা কোনো ধারণাই করতে পারবো না। ওনার কি নেটওয়ার্ক, তুমি এখানে বসে কথা বলছি, ধরো আমাদের যিনি ক্যামেরাম্যান তিনি হয়তো ওনার লোক, আমি জানি না, তুমি জানো না, এরকম ওনার নেটওয়ার্ক। মানে উনি ডানাত কি করতে হাত জানতে পারতো না। সেটা আমি তার মানে ওই জীবনটায় সন্ন্যাস যুগের অনেক ক্ষেত্র থেকে ওদের বোঝা যায় সাংঘাতিক ভাবে সিক্রেটিভ আর্মি প্রধান ওই পরিস্থিতিতে কাজ করতে হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তো তারপরে ওনাকে প্রথম যিনি দেখা যায় বলে দাবি করেন সেটা হচ্ছে তোমার লখনৌতে সেই চশমার দোকান জানান, সেই বিষয়ে যাচ্ছি না। সে সময় উনি শৃঙ্গারনগর বলে জায়গায় ছিলেন। আমি সেই শৃঙ্গারনগরেও গেছি, কিন্তু কোনো বেরাবাউট জোগাড় করতে পারিনি। আচ্ছা, মেয়েরা প্রথম শুধু একটা বাড়ি হয়ে উনি গেছিলেন, সে বলা হয় সেই বাড়িটা প্রপার লখনৌতে, এবং সেই বাড়ির যিনি জামাই তিনি আমার ছবিতে কাজও করেছিলেন। তার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। ভালো মানুষ, মানে অনেক কাজ করেন, বন্ধতেও কাজ করেন, উদয় বীর সিং। উদয়টি আমাকে সেই বাড়িতে নিয়ে গেছিল, এবং সেই বাড়িতে যারা প্রাচীন মানুষ তাদেরকে আমি ইন্টারভিউ করেছিলাম, এবং তার থেকে আমি বুঝতে পেরেছিলাম বেশ কয়েক ঘন্টার জন্য নেতাজি ওখানে এসেছিলেন ড্রেস চেঞ্জ করার জন্য। মানে উনি যে কি করতেন, হ্যাঁ, আমি সেটাই গতকাল লিখেছিলাম যে বা যারা মনে করবেন নেতাজি সম্বন্ধে যা দেখা যায় সেটাই সত্য এবং শেষ কথা তিনি বলবেন, তার থেকে বড় মূর্খের স্বর্গে বাস করা মানুষ নেই। তা আমি এটা বিশাল বড় উপন্যাস, মানে যার আমজান টিপ অফ দ্য আইসবার্গ বলে না, সেইটুকু জানতে পেরেছি শৈল পেতে যে কোনটা আছে। হ্যাঁ, মানে এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করলো। আমি তাদেরকে একটা কথা বলি যে সুভাষচন্দ্র আমার একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার নিয়ে মানে আপনি একটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন, আপনাকে পুরো অনেক উপন্যাসটা পড়তে হবে, অনেক কিছু। তারপর একটা সঙ্গে একটা মিলবে। প্রসঙ্গত বলি, ব্ল্যাক বক্স তোমার মনে আছে? হ্যাঁ। ব্ল্যাক বক্সের শেষে আমরা কোনো কনক্লুশনে গেলাম না, বা সন্ন্যাসী দেশনায়কেও। তো ব্ল্যাক বক্সের এই 2600 সই আমি গেছি। অবভিয়াসলি একটা প্রশ্ন উত্তরে আমাকে আসতে হয় কি সবার কাছে, মানে 2600 সয়ে হয়তো 26,000 প্রশ্ন এসছে, এই একটাই যে তাহলে কি হলো, উনি যে মারা যাওয়াটা যে পরে কথা বলবো, উনি যে মারা গেলেন না বলে তাহলে উনি কোথায় গেলেন? আমার দুটো প্রশ্ন খুব আসে। একটা যদি বাইরে এলেন না কেন, যদি উনি এসেই থাকেন দেশে, তাহলে বাইরে এলেন না কেন, আর কি হবো? আচ্ছা, এই প্রশ্নগুলো পরে আসবো। আমি তাদের একটাই উত্তর দিই, দেখো ভাই, নেতাজি মানে বিষয়টা এত বড়, আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু বললাম। এরপরে জানতে পারলে আমি পরের দিন আরেকটা ডকুমেন্টারি নিয়ে তোমাদের কাছে আসবো, কিন্তু আমি ওখানে কোনো রকম ওইসব জুড়বো না যে তিনি জ্ঞানগঞ্জে চলে গেলে, তিনি অমুক করলে, সে প্রসঙ্গে যাচ্ছি না। আচ্ছা, আপনি আপনার ওই অভিজ্ঞতাগুলো বলুন যেখান থেকে আমি গেলেন এবার। হ্যাঁ, এবার আমরা এই কাজটা প্রথমবার একটা প্রাথমিকভাবে করে এলাম। সেখানে দলবল ছিল, এরকম দলবল নিয়ে আমি 7-8 বার গেছি। আচ্ছা, কিন্তু সবসময় তো দলবল করে সম্ভব হচ্ছে না, কারণ সম্পূর্ণভাবে আমার ওই আমি যেহেতু করতাম, মানে ভিজিটিং ফ্যাকাল্টি ছিলাম, আর ওই এশিয়ান একাডেমি ওরা অনেক টাকা দিত, অনেকটা নাম্বার অফ ক্লাস বাড়লেই প্রচুর টাকা। হ্যাঁ, তো সেই টাকাগুলো আমাকে খুব সুবিধা করে দিয়েছিল। বাজারে ধার দেনা আমি পেতাম,
মানে দিল্লি বাজারে এই গুডউইলটা ছিল, ক্যামেরা, এডিট শুট, হ্যান ত্যান, এগুলো না আমি অনেক দিনের জন্য দাঁড় করে রাখতে পারতাম। সেগুলো করেছি, আর যতটা টাকা পেয়েছি নিয়ে গেছি, ছেলে মেয়েদের কাজ করেছি। কিন্তু শেষের দিকে আর হচ্ছিল না। তখন আমি একা একা খুব ঘুরেছি, ও ওখানে একটি ছেলেকে পেয়েছিলাম, রিক্সাওয়ালা। ওই ওখানে এরকম ভ্যান মতো হয় না, ওই ভ্যান রিক্সা, ওই কত দূর যেতে? সব এই এগুলো নৈমিষটার মতো, নৈমিষটার মতো। নৈমিষরে। হ্যাঁ, সীতাপুর নৈমিষ, এর একটা ফাট্টা লাগিয়ে দিত, সেই ফাট্টায় বসতো। তো যার ফলে একটা মজার কথা বলি, যখন সন্ন্যাসী দেশনায়ক হচ্ছে তখন তো গাড়ি টাড়ি পেয়েছি, তো আমি গাড়ি নিয়ে গেছি, দুটো গাড়ি নিয়ে আমরা রেকি করতে। তো আমি যখন গাড়ি থেকে নেমেছি, তো যে বৃদ্ধরা ওইখানে বসে থাকতেন একটা পার্টিকুলার গ্রামে, জারেগাঁওতে, সেখানে তারা সবাই খুব খাতির টাতির করতো, ক্যাসে আয়, ওই ওদের ভাষাতেই বলতে করতো। আমি বাচ্চাদের জন্য ট্রফি টফি নিতাম। আশ্চর্যজনকভাবে সেদিন আমার কেউ চিনতে পারলো না এবং কেউ কোনো রকম সম্বোধন করলো না। তো আমার খুব খারাপ লাগলো, বলে, কেন? আমি তখন গেলাম, बाबा जी क्या हुआ, आप मुझे पहचाने नहीं, हम इतना बड़ा। तब बोलছে, आप तो ठेलिया में आया करते थे। मैंने कहा, "ना।" আমি বললাম, হ্যাঁ, मुझे तरक्की हुआ, अभी गाड़ी मिलने लगा। তো এইভাবে ছাতা মাথায় দিয়ে ওই এতে বসে, ঠেলায় বসে, ছেলেটাও খুব ভালো ছিল, তার নাম ভুলে গেছি, এই একসাথে একটা। আচ্ছা, এই নৈমিষরণের ইতিহাসটা, এটা কি প্রথম দিকে একজন ধর্মাঞ্চী ওই সময়টাই ছিলেন নৈমিষরণ? তা নৈমিষারণ্যটাকে মানে পুনরুজ্জীবিত করেছেন আনন্দময়ী মা, তিনি তার পুরাণ যজ্ঞের মধ্যে দিয়ে। আর সেই সময়টা একদম ক্লাব করে এই নেতাজির আশা নিয়ে। ওখানে কোথায় থাকতেন? প্রথমে তো থাকতেন একটা জায়গায়, সেটা ললিতা দেবী টেম্পল বলে। ললিতা দেবী একটা বড় মন্দির। তারপরে উনি একটা ব্রহ্মানন্দ আশ্রম বলে আছে, সেটা একদম ট্রেন লাইনের গায়ে, আর ওখানে জানো তো মিটার গেজ, আস্তে আস্তে গাড়ি চলে। এখনো আছে? ঘন জঙ্গল, হ্যাঁ, মিটার গেজটা আছে, গাড়ি আর চলে না, ব্রড গেজ পড়া গেজ। তো এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সুতরাং ওখানে আত্মগোপন করাটা খুব সহজ ছিল। আর ওই ব্রহ্মানন্দ আশ্রমের মধ্যে দিয়ে একটা টানেল বলবো না, কিন্তু জঙ্গলে একটা ন্যাচারাল টানেল এমন তৈরি হয়েছিল যে তিনি ওখান থেকে আনন্দময়ী মায়ের আশ্রম এবং যে এটা মূল জায়গা, যেটা কুণ্ডটা, সেই কুণ্ড পর্যন্ত উনি। সীতাকুল? না, সীতাকুণ্ড না, এটা কি? আরে এক্ষুনি বলছি, মানে নৈমিষারণ্যের যে কুণ্ডটা, সীতাকুণ্ড না, ওটা হচ্ছে বলছি। তো আনন্দময়ী মা কথিত আছে, এবং সেটাও আলাদা এপিসোড হবে, তার কারণ সেটাকে ভালো করে প্রমাণ করা যায়। আনন্দময়ী মা ওয়াজ ভেরি মাচ ইন টাচ উইথ গঙ্গানী বাবা। এটা অ্যাকচুয়ালি আমি একটা তথ্য পেয়েছি না, দেখুন কিভাবে মিলে। এটা যখন আমি বিমল নন্দী এপিসোড করেছিলাম, তখন বিমল নন্দীকে আনন্দময়ী মা বলেছিলেন যে উনি ওনার সাথে যোগাযোগ করেছিলেন এবং উনি বলেছিলেন আমি সুভাষচন্দ্র দেশে ফিরেছেন। তখন উনি হিসেবে কোথায় গিয়ে খুঁজে পাবো, তখন ওনাকে বলেছেন যে কুম্ভবানা একবার খোঁজ করতে পারো। তার মানে দেখুন লিঙ্কগুলো কিন্তু এভাবেই আছে। তারা আনন্দময়ী মা জানতেন, এটা এখান থেকেও প্রমাণিত। অবশ্যই জানতেন, আনন্দময়ী মা জানতেন, এবং আর মা খুব ইনসিস্ট করেছিলেন ভগবানজিকে এতে আসার জন্য, ওনার ওই পুরাণ যজ্ঞে। আচ্ছা, কিন্তু উনি যাননি, কারণ ওনার তখন গোপনীয়তা রক্ষা করার ব্যাপার আছে। কারণ নেতাজি তখন, তুমি একটা কথা ভাবো, 60-62 সালে, যদি আমি 63 ধরি, 63 সালে সুভাষচন্দ্রের বয়স কত? 66 বছর বয়স। তাকে আমরা কতদিন পর্যন্ত সশরীরে দেখেছি? 48 বছর বয়স পর্যন্ত। তো 48 থেকে 66, এই কটি বছর, মানে 15 বছর হলো তো, 68 থেকে 49, 50, হ্যাঁ 15 বছর। এই 15 বছর তিনি লোকচক্ষের অন্তরালে ছিলেন, সে তো ভুলে যাওয়ার কথা নয় মানুষের। তিনি এত বড় মাপের মানুষ, এবং উত্তরপ্রদেশে তিনি এত পপুলার ছিলেন, কানপুরে তার একটা সভা মানে সে জনস্রোত হতো। তো সেই জন্য বহু মানুষ, তারা হয়তো তখন সংসার জীবনে ছিলেন, পরে সন্ন্যাসী হয়ে গেছে, তো নেতাজি তো তাদের চিনতে পারবেন না, চেনার কথাও নয়, তারা তো চিনে ফেলবে, তাদের চোখটা তো সেই স্মৃতিটা তো সেই আসছে। সেই জন্য ওর পক্ষে খুব কঠিন ছিল। আমরা পেয়েছি বস্তিতে যে উনি বোরখা পরে মাঝে মাঝে বেরিয়ে পড়তেন। আচ্ছা, এই যে যারা ওগুলোর নাম বলছে, ধরুন বস্তি বস্তি বলছেন বা নৈমিষারণ্য বলছেন, সবচেয়ে ওয়ার্স্ট যারা কোনটা পেয়েছে? ওয়াস্ট বলতে সবচেয়ে ওয়াস্ট হয়েছিল তোমার অযোধ্যায় একটা গুরুদুয়ারায়। সেই গুরুদুয়ারার যারা ছিলেন, তারা যে কোনো কারণেই হোক, এই ভয়তেই আর কি, আর কিছু নয়, সবাই ভয় পেতেন, তার সাথে খুব দুর্ব্যবহার করেছিল। আচ্ছা, এবং তাকে ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। মানে এখন তাড়িয়ে দিয়েছে। তাড়িয়েই দিয়েছি, মানে ছেড়ে দিন আপনি, আপনাকে আমরা। আর যেখানে যেখানে থাকতেন জায়গাগুলো কেমন ছিল? খুব
খারাপ, খুব শোচনীয়। না আপনি যেরকম পেয়েছেন। সেগুলো শোচনীয়। আমি যেটা পেয়েছি সেটাকে একটু সাজিয়ে নিলাম। আচ্ছা, ইভেন শক্তিবাবু এত কথা বলেন, শক্তিবাবুরা যেখানে রেখেছিলেন মানে শক্তি সিং ফরিদাবাদের রামভবনের স্বল্প। সর্ব, কিন্তু তাতেও অতি জঘন্য। আচ্ছা, সেটা তোমার আমার এখন তো সুন্দর লাগে এখন তারা করেছে। করেছে। এবং আমি সে কথা ভুলবো না, এটা কারোর বদনাম করার জন্য নয়। আমি যেবার প্রথম যাই রামভবনে, আমি সেবার দেখেছিলাম সিমেন্টের বস্তা করা রয়েছে, ট্যাপ করা রয়েছে কোথায়? ওই ঘরে, আচ্ছা, ওই ঘরটায়। আর সামনে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো গিয়ে দেখিয়ে इसमें रहते थे। আর ওরা সত্যি জি কমসে কম এখানে ফটো লাগাইয়ে ইস কমরে শো চেঞ্জ করে দিয়েছে। এখন চাচ্ছি আমি জানি। আচ্ছা, এখানে আপনি বলছেন যে এই যে ওয়ার্স বলছেন যে সবচেয়ে ভাঙা চোরা, এগুলো কোথায় কোথায় পেয়েছেন আপনি? আপনি বস্তিতেও দেখেছি যেখানে বাড়ি। আমি প্রথম বলি শিবালার কথা। শিবালা। শিবালয় তো উনি থাকতেন মন্দিরটাই নয়, মন্দিরের পাশে বড় বারান্দা ছিল। আর তখনকার বারান্দা আমরা জানি 8 ফুট 10 ফুট 12 ফুটের চওড়া বারান্দা হতো। হ্যাঁ, ওপেন বারান্দা ছিল, ছিল ক্যানোপি ছিল। সেই বারান্দায় উনি ঢেকে ঢুকে সেখানে থাকতেন। ও অন্য যে যাই ক্লেম করুন, আমি বলছি তো অহংকার মনে করবে না, আমার থেকে বেশি এই ভগবানজি পর্বের জায়গাগুলো পরিদর্শন কেউ করে। একাধিক। তো ওই বারান্দা ঘিরে ঘিরে উনি থাকতেন। হ্যাঁ, সেটা হচ্ছে নৈমিষারণ্যের শিবালা। মানে এটা কি লেট 50s? লেট 50s না, আমি 60s থেকে কথা বলবো, যেহেতু লীলায় যাওয়ার পর থেকে আমরা হ্যাঁ রবীন্দ্রমোহন লীলা রায় 63-তে, হ্যাঁ সেইখান থেকে আমরা কথাটা বলছি। এর আগে আরো শোচনীয় ছিল, কিন্তু সেটা তো আমরা সব জানতে পারিনি, কারণ তার কিছু অজ্ঞাত রয়েছে। এইখান থেকে 63 অনওয়ার্ডস কিন্তু দিনলিপিটা আছে। আচ্ছা, হ্যাঁ, থ্যাঙ্কস টু সাম পিপল ফ্রম দ্য সিএলএ কিনারা। আচ্ছা, এবার ওইখানে আর কোথায়? ওর পরে ওখান থেকে উনি চলে গেলেন অযোধ্যায়। আচ্ছা, অযোধ্যায় গিয়ে উনি 4টি জায়গা চেঞ্জ করেছেন। তার মধ্যে ওই যেমন আছে ওই হেক্সাগোনাল বাড়িটা, যেটা দেওকালী রোবে, যেটাকে বলা হয় টেম্পল যেটা হ্যাঁ হ্যাঁ রাধা গোবিন্দের মন্দির। যেটা বাইরে আপনি গেটের সামনে দাঁড়িয়ে এক পিঞ্চ দিয়েছেন। শোনেন, অনেকবার গেছি। হ্যাঁ, ওই মারতে আসেন তো ওখানকার যিনি মালিক মাস্টারমশাই, মারতে আসে, পারলে লাঠি দিয়ে মেরেই দেন। হ্যাঁ, ভয় পান যে এই না, তার জন্য না, এইগুলো বাইরে যদি হেরিটেজ প্রপার্টি ডিক্লেয়ার করে বা যদি আমাদের নিয়ে নেয়। আচ্ছা, এই জায়গাটাতেই কি আপনার ব্ল্যাক বক্স অফিসটাতেই দেখা? হ্যাঁ, এখানেই কি ওই যিনি ওই রেশন কার্ড বানাতে অফিসার এসেছিলেন, এখানেই কি গিয়েছে? না, সেটা এখানে না, সেটা কোথায়? সেটা এখানে না, সেটা হচ্ছে ওই এর বাড়িতে, আমাদের পেড়া মহারাজের বাড়িতে, যেখানে উনি অনেকদিন ছিলেন। এবং আচ্ছা, কুমান্তর ডাক্তারবাবুর অ্যাড্রেস ইউজ করা হতো, এটা কোথায়? ডাক্তারবাবু তো আমাদের ডক্টর আর.পি. মিশ্র। প্রথম দিকে ওনার যোগাযোগের একটা বড় মাধ্যম হয়েছিল, একজন উকিল ছিলেন। আচ্ছা, হ্যাঁ, আর একজন ডাক্তার ছিলেন। উকিল হচ্ছেন ভরত পাণ্ডের বাবা দুর্গাপ্রসাদ পাণ্ডে, আর তারই এক আত্মীয় ডাক্তার ছিলেন যিনি গাড়ি ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি কিন্তু ফৈজাবাদের লোক। হ্যাঁ, তার মানে অযোধ্যা ফৈজাবাদ টুইন সিটি, তো আমি ফৈজাবাদটা বললাম, আসলে অযোধ্যাই লোক। ওটার মাঝখানে তো 8 কিলোমিটারের ডিফারেন্স, তো সেটা একই ব্যাপার। তো ওখানে ওনার চিঠি ওই ডাক্তারের কাছে আসতো, এবং ওই ডাক্তার অনেকভাবে সাহায্য করেছেন। মানে ইনফ্যাক্ট ওখান থেকে বস্তি যাওয়ার গাড়িটা উনিই ব্যবস্থা করে দিচ্ছিলেন দুর্গাপ্রসাদ পাণ্ডের অনুরোধে। তো তো এই যে লোক মানে এই যে এক জায়গায় এক জায়গায় যাচ্ছে, প্রথমত প্রয়োজনটা কি ছিল জায়গা চেঞ্জ করার, না এইগুলোতে হেল্প করা হোক? ততদিনে কিন্তু দুলাল নন্দী, সন্তোষ ভট্টাচার্য মহাশয় তারা কিন্তু যেতে শুরু করেছে। হ্যাঁ, আচ্ছা, এবং তার বাইরেও যারা ছিলেন, হ্যাঁ, ডক্টর কমলাকান্ত বোস, হ্যাঁ, বিজয় নাম, এটা সবাই জয়শ্রী পরে হ্যাঁ জয়শ্রী পরিবারেরই সবাই। এবার যদি ওইভাবে দেখা হয় তাহলে তো সুনীল গুপ্ত জয়শ্রী পরিবারের কিনা সেটা আবার অনেক মানে মতান্তর থাকতে পারে, কিন্তু আমি ব্রড এতে তারা সবাই লীলা রায়ের নেতৃত্বে করছিলেন। লীলা রায় 70-তে মারা যান, কিন্তু উনি 68 পর্যন্ত সুস্থ ছিলেন। হ্যাঁ, তার মাঝে ওনার 2টো স্ট্রোক হয়ে গেছে বটে। আচ্ছা, কিন্তু সুতরাং যা কিছু হয়েছে লীলা রায়ের নেতৃত্বে হয়েছে, লীলা রায়ের নির্দেশে হয়েছে।
আচ্ছা, এই প্রসঙ্গটা জিজ্ঞেস করি আপনাকে, লীলা রায় সাক্ষাৎ করতে পেরেছিলেন? আমি বিশ্বাস করি। কালকেও এই নিয়ে কালকে না আজ সকালে প্রফেসর নন্দলাল চক্রবর্তীর সাথে কথা হচ্ছিল। আমি বিশ্বাস করি। অনেকেই বলবেন করেননি। কারণ লীলা রায়কে যা মানুষ জানে, যা আমরা জানি, হ্যাঁ, যতটুকু। আর সবথেকে বড় কথা, নিশ্চয়ই তোমার মধ্যেও থাকবে, আমার মধ্যেও থাকবে, পিতৃদেবের তো একটা এফেক্ট থাকে। তো আমার পিতৃদেব এত ঘনিষ্ঠ ছিলেন, এত ঘনিষ্ঠ ছিলেন লীলাদি, যে তার যে অবজারভেশন, তার যে পারসেপশন ডেভেলপ করেছিল, সেটাকে তো আমি অগ্রাহ্য করতে পারি না। আমি বিশ্বাস করি লীলা রায়ের মতন একজন মানুষ, এত সত্যনিষ্ঠ, এত প্রচার বিমুখ, তিনি যদি, এবং এত দায়িত্ববান, তিনি বলছেন মানে জাতির জীবনে কিন্তু একটা বড় ব্যাপার। তার জন্য আজকে 70 বছর 60 বছর পরেও আমরা আলোচনা করছি অলমোস্ট। তো লীলা রায় কিন্তু না দেখে, শুধু পর্দার আড়াল থেকে কথা শুনে আর কিছু ঘটনার সাযুজ্য পেয়ে তিনি এসে সব ছেড়ে দেবেন, তার এত কর্মব্যস্ত। এটা তো ধারণা, কিন্তু কোনো প্রমাণ কি রয়েছে? সামনে বসেছেন, তিনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, আর এটা তো তোমাকে মূলত ধারণা করতেই হবে। না, আমি সেটা বুঝতে পারছি, ধারণার অসঙ্গে আমি যাচ্ছি না। আমি বলি কোনো প্রমাণ কি মানে আপনারা পেয়েছেন কখনো, এটাই আমি জানি। না, আমি যাদের সাথে কথা বলেছি ওখানে, তারা সবাই মনে করেন যে লীলা রায় যতদিন ছিলেন, আমি বলছি, আমি মানে 1 to 1 বহু মানুষের সাথে কথা বলেছি, বহু। এর মধ্যে একজন ওই দীক্ষিত পূজারী বদ্রীনারায়ণ মন্দিরে, তার 92 বছর বয়স। এদের যে অবজারভেশন গুলো, সেগুলো আমি উড়িয়ে দেবো কলকাতায় বসে, কেননা আমি জয়শ্রী পরিবারের, বা আমি বেশি জানি, বা আমার এই যোগ ছিল। ঠিক নয়, এটা ঠিক নয়, এটা খুব অটোক্রেটিক হবে। এই যে মানুষগুলো, কারণ ইতিহাস তৈরি হয় কিন্তু জনশ্রুতি থেকে মূলত। তো এদের যে দেখাটা, এদের যে অবজারভেশনটা, সেটাকে তুমি উড়িয়ে দিতে পারো না। এটা কি বলছে? এরা বিশ্বাস করেন লীলা রায় দিনের পর দিন তার সাথে মিট করেছেন। আমি তো এটাতেও অবাক হব না যে লীলা রায় ইন বিটুইন কোনোদিন গেছিলেন কিনা, যেগুলো তথ্য হয়তো যেগুলো তথ্য হয়তো নেই, যেগুলো ভগবানজির নির্দেশেই করা হয়নি। কারণ তো স্ট্রিক্ট নির্দেশ দিতে। আচ্ছা, ওনাকে যে ওনার যে অর্থ সাহায্য, এটা কি সমস্ত অনেকটাই লীলা রায় করেছেন, মিট করেছেন। এবং বিখ্যাত যারা ছিলেন জয়শ্রী পরিবারে, বিখ্যাত মানুষরা ছিলেন, তাদের জন্য ওইটুকু টাকা সংগ্রহ করাটা কোনো ব্যাপার ছিল না, একেবারেই ব্যাপার ছিল না। অনেক বিখ্যাত মানুষ, কার নাম বলবো কার বলবো না, তো তারা ক্যাশে দিয়েছেন, কাইন্ডে দিয়েছেন, অনেক মানুষ অনেক রকম, হ্যাঁ, অনেক অনেক যন্ত্রপাতি গেছে। আপনি তো ওখানে অনেকের সাথে মিট করেছেন। আমি জাস্ট একটা খুব সংক্ষেপে একটা জিনিস জেনে নিয়ে বলি যে এই যে বিভাজন ছিল, বিভিন্ন লোক ওখানে যেত, কারা কারা যেতেন, এরা কারা কারা ছিলেন, কোন গ্রুপ থেকে, জয়শ্রী ছাড়াও আর কারা কারা যেতেন? আমি একটা জিনিস খুব উপলব্ধি করেছি, যে কলকাতা গোষ্ঠী, আমি কলকাতায় এখন এক রাতে, মানে লীলা রায় আর অযোধ্যা গোষ্ঠী বা ফাইজাবাদ গোষ্ঠী বা নৈমিষ গোষ্ঠী সম্পূর্ণ উনি আলাদা রাখি, সম্পূর্ণ আলাদা রেখেছে। আরো রহস্যজনক ব্যাপার হচ্ছে, নৈমিষের লোকদের সম্বন্ধে বস্তির লোকরা বেশি জানেন। ডিভিশন। আর এটা একটা আর্মি কায়দা না? হ্যাঁ, একটা সিক্রেট অর্গানাইজেশন চালাতে গেলে যে ট্রেনিং গুলো দরকার, নিজেদের মধ্যেই ডিভিশন। নিজের মধ্যে ডিভিশন। কেউ কেন কি মনে হয় এদের পজিশন বাইরে না? এটা এই জন্য যে বিচ্ছে তো ভারতবর্ষে না, পৃথিবীর সব জায়গাতেই হয়। না তো সূর্য সেনকে তার নিজের আত্মীয় ধরিয়ে দেন 500 টাকার জন্য। সুতরাং কে কোথা থেকে কোন প্রলোভনে বিট্রে করবেন? ধরো এই উপাখ্যান যেখান থেকে শুরু হলো, প্রফেসর অতুল সেন তিনিই তো ভুল করলেন। ঠিক। ভগবানজি বারবার বললেন, এটা বলবেন না, উনি নেহেরু পেচিয়ে বসলেন। তখন আপনার যে পবিত্র বাবুরা তো যেত, জয়শ্রী কাদের সঙ্গে? পবিত্রকে একাই যেতাম। পবিত্র মোহন রায়, সুনীল গুপ্ত, এরা সবাই লীলা রায়ের প্রতি অগাধ শ্রদ্ধাবান ছিলেন, কিন্তু সুনীল গুপ্ত সেই অর্থে কিন্তু ডাইরেক্টলি জয়শ্রী, কারণ জয়শ্রীর সাথে একটা অকারণ অলিখিত একটা বৈরিতা ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স এর। তো কিছু মানুষের বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতি ঝুঁকাও যাকে বলে ছিল, আর হ্যাঁ, কিছু মানুষের জয়শ্রীর প্রতি ছিল। এবং লীলা রায় যতদিন বেঁচে থেকেছেন, তিনি এমন একটা টাওয়ারিং পার্সোনালিটি যে তার দিকেই এটা বেশি হবে। তিনি দাঁড়িয়ে কিছু কথা বললে
সেটা সবাই মানে এসে কারা যেতেন? আপনি বললেন প্রথমে দয়ানন্দ ও সন্তোষ ভট্টাচার্য এছাড়া দুলাল নন্দী গেছেন, সন্তোষ ভট্টাচার্য গেছেন, বিজয় নাগ গেছেন, সুনীল দাস গেছেন, সমর গুহ তার সাথেই গেছেন প্রথমবার। আর তারপরে কবার গেছেন কিনা আমার জানা নেই, আমার বিশ্বাস নিশ্চয়ই। আপনি যাদের নাম বলছি আরো কয়েকজনের নাম বলুন, তারপর বলছি প্রশ্ন। আরো তো অনেকেই আছেন, যেমন কমলাকান্ত ঘোষ আছেন, যেমন ওই আছেন আমাদের শিবপ্রসাদ বাবু আছেন, হ্যাঁ, শিবপ্রসাদ নাগ। আপনি এদের সবার সাথে মিট করেছে, সবার সাথে এরা কেন মানতেন যিনি নেতাজি? ইনি প্রাথমিকভাবে মানতেন, দিদি বলেছে, আচ্ছা, প্রাথমিকভাবে মানতেন, প্রথম বিশ্বাস। তারপরে তারা যখন গেছেন, তার সাথে যে কথাবার্তা, যে আলোচনা, এবং কি ধরনের আলোচনার কথা উঠে এসছে? আন্তর্জাতিক, জাতীয় রাজনীতির কথা, আন্তর্জাতিক রাজনীতির কথা, ভারতবর্ষের অতীত নিয়ে অসাধারণ সব তার অবজারভেশন, হ্যাঁ, যে আমাদের যে কালচারাল হেরিটেজ, হিস্ট্রি, সেই সব নিয়ে। সব থেকে একটা কথা বলি, যে লীলা রায় যেমন ছিলেন, লীলা রায়ের প্যারালাল হিসেবে যদি কেউ বিশ্বাসযোগ্য হয়ে থাকেন এই পুরো এতে, তিনি কিন্তু ডক্টর রঘুনাথ প্রতাপ মিশ্র। এতে কোনো দ্বিধা নেই বলতে। এই স্থানটায় কিন্তু কেউ যেতে পারে না। আমি মিশ্র প্রসঙ্গে আসবো, কারণ ওনার চ্যাপ্টারটা যেহেতু এন্ডে শেষ হয় একটা, তবু সেখানে আমি জানতে চাই যে অধ্যাপক সমর গুহ, ও যার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, সমর গুহ আপনাকে মানে এই ব্যাপারে কখনো কি কারণে আপনি কনভিন্সড হলেন সমর গুহের কথায় যে সত্যি ভগবানজি গুমনাই হবে নেতাজি? আমি তো, আমার যদি একা সমগ্র কথায় বিশ্বাস করতে হতো তাহলে হয়তো সময় লাগতে পারতো। আমি তো ফর্চুনেটলি সমগ্রকে যতটা চিনি ততটাই সুনীল দাসকে চিনি, ঠিক। ততটাই লীলা রায়কে চিনি, পেয়েছি কম। এটা কি আপনাকে ডাইরেক্টলি বলেছিলেন যে ইনি ভগবানজি গুমনাই হবে না, ছিলেন? এটা কোনো মনে কারণ কারোরই বলার মতন ছিল না, ওথ সিক্রেসি ছিল, সেটা ওথ অফ সিক্রেসি ছিল, যার ফলে তারা সেই ভঙ্গ করেননি, চুক্তি ভঙ্গ করেননি, কেউই ওই ওই কথা বলেননি। কিন্তু না বলেও তো অনেক কথা বলে দেওয়া যায়। আর সমগ্র এমন একটি মানুষ, আবার বলি, সমগ্র এমন একটি মানুষ, অত্যন্ত ইমোশনাল, যার ফলে তাকে অনেকে ভুল বুঝেছে এবং তার দ্বারা অনেক ভুল হয়তো হতে গেছে, শেষ শেষ বাঁচিয়ে নিয়েছেন, যেটা তুমি উল্লেখ করলে ছবি জমি ব্যাপার। কিন্তু সমগ্রের ইনজেনুইনিটি, আর সুনীল দাস তো আমার কাছে সন্ন্যাসী। যে সমর গুহ কি কখনো এই ঘটনার পর ভগবানজি মানে কোনোটাতে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছিলেন? একটা সময় উনি বিরক্ত হয়েছিলেন কোনো একটা কারণে, সে তো হয়ই, সেটা হয়েছে, সে তো হয়েছে। যদি চাননি কিন্তু সেইটা যে একটা একটা ওনার উপর একটা ব্যান লাগানো হয়েছে, এই যে করেন, এরা অত্যুক্তি করে। কিন্তু সুনীল গুপ্তের উপরও নাকি একবার বলা হয়েছে যে উনি যাতে না যান। তার মানে কি সুনীল গুপ্তের ত্যাগ, তিতিক্ষা, তার শ্রদ্ধা, তার এগুলো সব মিথ্যে? না, তা নয়। আচ্ছা, এনাদের কথা থেকে কোথাও কি এটা বেরিয়ে এসছে যে উনি তাহলে কেন ওই রকম একটা কঠিন ভারতের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাইরে এলেন না? আসার তো ওনার উপায় ছিল না। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন উনি একটা কথাই সবিনয়ে বলেছেন যে এটা তো আমার মানে আমার স্বর্গভূমি, আমার অত্যন্ত প্রিয় মাতৃভূমি, তার কোনো অনিষ্ট হোক আমি তো চাই না। সেই সময় যদি তুমি মানে ওই পোস্ট 47 বা পোস্ট 45 আমি বলতে পারি, ওই সকল পেনকাশের সেখানে এত বারুদ জমেছিল মানুষের মনে, শুধু একটা মানে চিঙ্গারির অভাব ছিল। আমরা ইতিপূর্বে দু জায়গায় হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কানপুরে বলে তৎকালীন 70,000 মানুষ জমা হয়েছিল, ডিক্লেয়ার করা হয়েছিল যে আসছেন। হ্যাঁ, এবং আমার যেহেতু তিনি আমাকে বলেছেন এবং আমাকে গোপনীয়তার কথা বলেননি, আমি বলি, পাঞ্জাবের একজন বিখ্যাত ডিজি, হ্যাঁ, সিদ্ধার্থ চ্যাটার্জি, খুব ভালো মানুষ, মেয়ে মানুষ। সিদ্ধার্থবাবু পাঞ্জাবের ডিজি, মানে বেশ বড় বড় সিনিয়র আইপিএস অফিসার, আমার সাথে খুব সদ্ভাব আছে। তিনি তার একটা ঘটনা শেয়ার করেছিলেন তাদের কানপুরের বাড়িতে। মানে একজন সাধু, মানে একজন একবার কথা হলো যে সুভাষচন্দ্র আসবেন। তার দাদু খুব হাই প্রোফাইল মানুষ ছিলেন এবং সুভাষচন্দ্রের সমসাময়িক।
কিন্তু যখনই ওনারা শোনেন ওদের খুব উৎসাহ বেড়ে যায়, তখন উনি ছেলে মানুষ, আমার থেকে আরেকটু বড়। তো উনি 60-এর দশকে কি 50 শেষে ভালোই জ্ঞান হচ্ছে, ভাই বোনরা বলে আমরা প্রত্যেকবারই মানে দেখতে যেতাম, গিয়ে দেখতাম নেতাজি তো আসেননি, সাধু এসছে। আমার খুব মন ভেঙে যেত। সেটা কেন? এসে তার মানে বুঝে নিতে হবে তোমাকে। এত লোক জড়ো হলো। না, আমি বলছি এটা ওনার বাড়ির কথা। ও তার মানে কানপুরের সাথে যে সুভাষচন্দ্রের একটা, কারণ ওনার প্রচুর লোক ছিল কানপুরে। কানপুরে ওনার পুরনো লোক প্রচুর ছিল। উনি তো সবাইকে বিশ্বাস করতে পারতেন না। কিন্তু আপনি বলছেন যে তাহলে পরপরকে না আসার রিজন গুলো তার রিজনগুলো সেই সময় ভারতবর্ষে একটা ট্রিমেন্ডাস পলিটিক্যাল অ্যাফেয়ার হতো, বুঝলে? মানে আজকে আমরা যা আমাদের প্রতিবেশী বাংলাদেশে দেখছি বা কিছুটা নেপালে দেখলাম, হ্যাঁ, এরকম একটা মাস আপসার্জ হতো, যেটা খুব ভায়োলেন্ট হতো। কারণ মানুষ তো ততদিনে অবগত হয়ে গেছে যে তাদের সাথে কি চূড়ান্ত অন্যায় হচ্ছে। সে তো 1938 থেকে মানুষ বুঝতে পারছে, স্বয়ং গান্ধীজি করছেন। তো একদিনই তাকে করে ফলাও করে প্রচার করা হচ্ছে, জাতির জনক বলে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের মাথায়, এই তোর বাবা ইত্যাদি। তো মানুষ তো ভীষণভাবে ক্ষিপ্ত। তখন নেতাজি ভার্সেস আদার্স আমাদের রিভল্ট হতে পারে। রিভোল্ট হতে পারতো, হতো একদম। 1975 এর পর যখন ধরুন revolt, সেটা নেহরু বুঝতেন। হ্যাঁ ধরুন অফকোর্স মানে 77 যে ঘটনাটা ঘটলো, 75 যে ঘটনাটা ঘটলো, সেই সময় তো 75-এ কি ঘটলো? মানে এমার্জেন্সি টাইমের কথা বলছি। তারপরেও তো একটা রিভল্ট হয়েছিল, সেই সময় তো বাইরে আসার সুযোগ ছিল, তখন তো না, সে সময়ও সুযোগ ছিল বলে আমার মনে হয় না। প্রথমত 77-এ যারা ছিলেন, তুমি জনতা পার্টির কথাটা একবার ভাব। এমার্জেন্সি যদি জয়প্রকাশ নারায়ণ নেতৃত্ব না নিতেন, তাহলে অন্য আর যারা ছিল তাদের সম্মিলিত প্রয়াসে ইন্দিরা গান্ধীকে কাবু করতে পারতেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, জর্জ ফার্নান্ডেজ ছিলেন বড় নেতা, অটল বিহারী বাজপেয়ী তখন বড় নেতা হয়ে উঠছেন, তাদের মোরারজি দেশাই ওদিকে ছিলেন, নানা দেশমুখ ছিলেন, এই ছিলেন, অনেক অনেক মানুষ ছিলেন। কিন্তু তাদের সম্মিলিত প্রয়াসেও এই জিনিসটা হতে পারতো না যেটা জয়প্রকাশ একার নেতৃত্বে হয়েছে। এটা নিয়ে ভৌমঞ্চের কোনো কমেন্ট হচ্ছে? এমার্জেন্সি আছে, মন্তব্য আছে। তিনি মানে আসলে বাংলাদেশের রেফারেন্সে, কারণ বাংলাদেশের রেফারেন্সে উনি কিন্তু মুজিব সম্বন্ধে পরবর্তীকালে খুব একটা শ্রদ্ধাবান ছিলেন না। শ্রদ্ধাবান বলতে মুজিবের যে নীতিগত দিকটা, তাতে উনি একটা এই ধারণা তার হয়েছিল যে এটা পতন হবেই। আমরা যাচ্ছি না, মুজিবের বাকশাল তৈরি করার পর থেকে বাংলাদেশের মানুষের কাছে, মানে তার যে সমগোত্রীয় নেতা সতীর্থরা, তাদের কাছেও তিনি ভিলেন হতে শুরু করলেন কিন্তু। হ্যাঁ, তো সুতরাং এমার্জেন্সি সেই প্রসঙ্গে এসছে। আপনি আপনার সিনেমা তো দেখিয়েছেন একটা, আমি দেখিয়েছি নেহেরু প্রসঙ্গ তিনি বেরোচ্ছেন চেপে এটা দেমে, দেখিয়েছি কিন্তু সেখানে একটা আপনি কমিউনাল একটা কমেন্টও দেখিয়েছেন, সেইখানে আপনার ওই যে বিষয়টা ইউজ করেছিলেন বা ডায়লগটা ইউজ করেছিলেন যে তখনই এটা করা উচিত ছিল, এইটা আপনার কি এটা এটা উনি নেহেরু সম্বন্ধে বলছেন যে নেহেরু ব্রিটিশারদের পাল্লায় পড়ে, বিশেষ করে মাউন্টব্যাটেনের পাল্লায় পড়ে, যে সেগুলোও কারণ আছে, একটু অশ্লীলতা আছে কারণকে, উনি যে করলেন, কম্প্রোমাইজ করলেন, সেই কম্প্রোমাইজটা না করলে আসলে দেখো, আমি একটু পিছনে যাই, হ্যাঁ, যে ওই জাতীয়তাবাদী আন্দোলনের সময় শার্পলি একটা ডিভিশন হয়েছিল। একটা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদী, আর একটা হচ্ছে জাতীয়তাবাদী হিন্দু। তো সুভাষচন্দ্র নেহেরু দুজনেই কিন্তু জাতীয়তাবাদী হিন্দু, অর্থাৎ বাইবার তারা হিন্দু, কিন্তু তারা জাতীয়তাবাদী সোশ্যালিস্টিক এবং খুব বন্ধু ছিল। হ্যাঁ, সুভাষচন্দ্র এবং নেহেরু বয়সের অনেকটা 8 বছর না 9 বছর ডিফারেন্স, কিন্তু খুবই বন্ধু ছিলেন। কিন্তু পরবর্তীকালে নেহেরুর যে পরিবর্তন ঘটে, এবং যে কম্প্রোমাইজগুলো তাকে করতে হয়েছে, করতে বাধ্য হয়েছে, তার ফলে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক অনেক বিঘ্নিত হয়েছে। এবং সুভাষচন্দ্র নেহেরুকে, আমি আজকেই তো দেখছিলাম যে কোলেসনিকভের যে রিপোর্টটা, সেই সময় থেকেই নেহেরুকে একটা চিঠিও লেখা হয়েছিল 64 সালে। কে লিখেছি? সুভাষচন্দ্র। নেহেরুর মৃত্যু 64 সালে, এবং সেগুলো অনেকগুলোই ব্রিটিশ আর্কাইভে আছে, যেগুলো আমার তোমার অ্যাক্সেস নেই এখনো। যে ওনাদের নিজেদের প্রতি বন্ধুত্ব ছিল, পরবর্তীকালে সেই শ্রদ্ধাটাও
মানে এখনকার রাজনীতিতে যেটা বিরল, হ্যাঁ তখনকার দিনে এটা ছিল যে একটা যে আমরা যে ছবিটা পাই যে নেহেরুর মৃত্যুর সময় মাথার কাছে এসে বসেছে, সে ছবিটার কোনো ফেস ম্যাপিং করা হয়নি, অকাট্য কভার নেই। সেটা নিয়ে তো অনেক তথ্য যেটা উনি হন বা উনি নন, বলা হয়। হ্যাঁ, হলে আমি অবাক হব না। তার কারণ আমি সেটা সিনেমাতে একটা ডায়লগে দেখিয়েছি, যখন এই পবিত্র মোহন আর মেহের আলী তারা নেহেরু সম্বন্ধে কটূক্তি করছে, তখন উনি ধমক দিয়ে আসলে দিয়েছে, হ্যাঁ ওনার সেই রেসপেক্টেড। হ্যাঁ, সেই জায়গাটা ছিল, সেই শিক্ষাটা ওনার ছিল বলে। কিন্তু নেহেরু, इंदिरा गांधी একে বলতেন সমরবাবুকে, অনেকবারই বলতেন, সমরবাবু आप क्यों पापा से इतना नाराज है, पिताजी बोलते बदन, पिताजी से इतना नाराज है, वो तो सुभाष बाबू का बहुत बड़ा मित्र थे। সমরবাবু আমাদের বলতেন মিত্রের মতো কাজ তো উনি করছেন না। তো নেহেরু তো খুব পলিশড মানুষ, হ্যাঁ শিক্ষিত মানুষ, পলিশ, ওপরে উপরে অন্যরকম দেখাতেন। কিন্তু নেতাজির সাথে যা শত্রুতা করা যায় তাকে আটকাবার জন্য, তাকে ঠেকিয়ে রাখবার জন্য তিনি যৎপরমাস্তি করেছেন। তো ফলে সুভাষচন্দ্র অল অফ এ সাডেন এসে যাচ্ছেন, সেটা তৎকালীন সরকারের কাছেও খুব মধুর ব্যাপার নয়। এবং যারা, যে মানুষরা নেহেরুকে ভিলেন করে তুলেছেন, তখন ভিলেন হয়ে উঠেছেন তখন এই জনমানসে সুভাষচন্দ্রের অনুগামী, তাদের যে সংঘাত হতে পারত, সেটা ভারতবর্ষের মঙ্গল হতো না। কারণ ভারতবর্ষ তখন কিন্তু খুব প্রিমিটিভ স্টেজে, এই ইউনাইটেড ভারতবর্ষ। সর্দার প্যাটেল অল্প বয়সে মারা গেলে, নেহেরুর এই সব বিভ্রান্তিকর জিনিসপত্র, ভারতের যে ইউনিয়নটা, হ্যাঁ সেটা কিন্তু কিন্তু অনেকেই বলেন যে নেতাজির এই চরিত্রের সাথে ব্যাপারটা যায় না। এটা তো হয়তো আপনি বহুবার ফেস করেছেন এই প্রশ্নটা, হ্যাঁ, যে ওনার মতন একজন যোদ্ধার সাথে এরকম তারা চলেন এই জন্য যে তারা নেতাজিকে পড়েননি বলতো। তারা যতটা পড়েছেন, তারা নেতাজি পড়েছে। হ্যাঁ, বীর বিক্রম একটা মানুষ, হ্যাঁ এখান থেকে এইভাবে চলে সুভাষ বোসকে তারা তারা সুভাষ বোসকে তারা পড়েনি। সুভাষ বোসের, আমি তোমাকে বলি, আমি পেলে কখনো, আমার কাছে এই মুহূর্তে নেই, এটা নেতাজি রিসার্চ ব্যুরো বেশ কিছু ভালো কাজ করেছে, তার মধ্যে এটা একটা বই ছাপিয়েছিল তারা, নেতাজির বায়োগ্রাফিক্যালে প্রথম দিকে, তার প্রথম বা দ্বিতীয় খণ্ডে এটা ছিল, প্রথম খণ্ডেই বোধহয় ছিল। মাত্র 13 কি 14 বছর বয়স, 13 বছর বোধহয় বয়সে তিনি কটক থেকে মাকে একটা চিঠি লিখছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। কি অপূর্ব ব্যাখ্যা ওই মানুষটির, যার কিন্তু শুরুতে বাংলা খুব ভালো ছিল না, আমরা জানি। পরবর্তীকালে তিনি বাংলাটা ডেভেলপ করেছিলেন, তিনি বেশ হাসির পাত্র হয়েছিলেন একদিন ক্লাসেও, তার জীবনীতেই পাওয়া যায়। সেই সুভাষচন্দ্র শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে লিখছে। তারপরে আমরা দেখছি তিনি বলছেন যে তার বন্ধুর বাড়িতে গিয়ে তিনি যখন বিবেকানন্দের রচনা, আধ্যাত্মিক দিকটা অনেক বড়, দিকটা শুরু থেকে ছিল, এটা অনেকেই অ্যাভয়েড করে যায়। অ্যাভয়েড করে গেছে, এবং তার বীজ বপন করেছিলেন মাস্টারমশাই বেণীমাধব দাস। কিন্তু বেণীমাধব দাস তাকে পূর্ণতা দিতে পারেননি, সেই পূর্ণতা পরবর্তীকালে দিয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং অতি অবশ্যই বিবেকানন্দের সাহিত্য, এবং আপনার অনেক বেশি জীবন বলছে অনেক বেশি সেটাও। এবং আচ্ছা, এই যে প্রসঙ্গটা এখানে অধ্যাপক সমর বর্ষকে আপনার বউয়ার কথা, উনি কখনো বলেননি যে পলিটিক্যালি কি সমস্যা হচ্ছে, বা এই নিয়ে কখনো আলোচনা, যদিও আপনার বয়স কম ছিল, কিন্তু তবুও এই আলোচনাগুলো কখনো হয়েছে? সমরবু খুব ভাবপ্রবণ মানুষ বলে উনি কিন্তু শেষ দিন পর্যন্ত বিশ্বাস করতেন। বলতেন না যদি কেন বেরোচ্ছে না, উনি সেটা বলতেন না, মানে পরিস্থিতি যে তা নয়, এটা সারা দেখো সেই সময় থেকে, মানে সিন্স 47 এর মৃত্যু করি আজ পর্যন্ত দিল্লির মসনদে কারা, তুমি একটা মানুষকে বলে দাও যিনি নেতাজি অনুরাগী, কেউ নয়, মিথ্যে কথা বলে। ইন্দিরা গান্ধী জানতেন ব্যাপারটা? জানতেন, নিশ্চয়ই জানতেন। এভিডেন্স পাওয়া গেছে উনি লোক পাঠিয়েছিলেন না কিছু? প্রণববাবু গেছেন, এ তো পাওয়া যায় কিছুটা, এটা খারাপ তথ্য থেকে পাচ্ছে, এটা ওই চিন্তার তথ্য থেকেই পাওয়া যায়। লোকেরা হ্যাঁ, প্রণববাবুর কথা তো যথেষ্ট, মানে পাবলিক ডোমেনে আছে। তারপরে আরএসএস এর সাথে সম্পর্ক আমরা দেখছি, হ্যাঁ সেই সময় গোলবারকার চিঠি টিটি ইত্যাদি ইত্যাদি, সে সময় বিকে গোলের কথা আমরা জানি, হ্যাঁ আরো অনেক রাষ্ট্রনেতা। আমি অবাক হব না যদি রামনাথ কৌরও যদি তার সাথে যোগাযোগ করে থাকেন। ইউপির সেই সময় একটা তৎকালীন চিফ মিনিস্টার যাচ্ছেন বারবার, তিনি আসছেন। ব্যাপার হচ্ছে যে সুভাষচন্দ্র, আমার বিশ্বাস, দেখো আমি এইটা বোধহয় এই প্রসঙ্গে, এই পর্বের শেষ কথা হতে পারে, আমার মনে হয় there is a deal between the then government of Soviet Russia and India.
ডিলটা কত সম্মানজনক, কতটা ডাইরেক্ট, কতটা ইনডাইরেক্ট, সে কথা বলবার দিন আজও আসেনি। কিন্তু আমি তোমাকে একটা পাল্টা প্রশ্ন করি, 47-এর পর থেকে সোভিয়েত রাশিয়ার সাথে তো আমাদের সম্পর্ক ভালো ছিল না। নেহরুকে পাত্তাই দেন, স্টালিন কোনোদিন নেহরুকে পাত্তা দেন। মানে ইভেন একটা ডেলিগেশন গেছিল, সেই ডেলিগেশনের সাথে উনি মিটও করেন। whereas তারপরেই রাজেশ্বর রাও, বাসব পুনাইয়া, অজয় ঘোষ এবং দাঙ্গে, এসব দাঙ্গে তারা গেছিলেন, তাদের সাথে মিট করেছেন, তাদের সাথে অনেক কথা বলেছেন, ইন্ডিয়া চ্যাপ্টার নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, তো তার থেকে এটা বোঝা যায় যে রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্কটা অনেক পরে ডেভেলপ করেছে। সেইখান থেকে আমরা যদি 50s থেকে ধরি, প্ল্যান চলছে তো 50-51 এরকম ধরি, যদি আজ পর্যন্ত আমরা যা আর্মস অ্যামিনেশন কিনেছি সেটা হিউজ, কিন্তু কারণ আমরা পৃথিবীর প্রায় চতুর্থ শক্তি, তৃতীয়ই বলা হয় অনেক সময়, মানে মিলিটারি শক্তি। এত বড় দেশ, বিশাল আমাদের যদি তুমি নাউন্স করো, বিশাল। তার 90%, অ্যারাউন্ড 90% আমরা সোভিয়েত রাশিয়াতে রেখে দিচ্ছি। তা আমার প্রশ্নটা তোমার কাছে এই, পৃথিবীতে অস্ত্র নির্মাতা দেশ আর ছিল না? ভর্তি ভর্তি রয়েছে, আমরা কারোর থেকে কিনিনি। কিন্তু আজকে রাশিয়া থেকে তেল কিনছ পেলে, প্রশ্নটা ইনডাইরেক্টলি আমি করতে চাইছেন, তার আমার মনে হয় আপনি এটা বলতে চাইছেন যে কোথাও কি নিরোগ বাধ্য করা হয়েছে অবভিয়াসলি এটা সেটার পার্ট অফ দ্য পার্ট অফ দ্য ডি, যে লেট হিম বি ওয়্যার হি ইজ, ডিস্টার্ব করো না, আমরা ডিস্টার্ব করবো না, আমরা সত্য কথা কোনোদিন বলবো না, আমরা সারা জীবন হেয়ালি করে যাও। নেহরু কথা আমেরিকা জানে। আজকে পৃথিবীতে কোনো কিছু গোপন করে, যেহেতু তুমি এই ধরনের কাজ করো, তুমি আন্ডার স্ক্যানার, তো তুমি এখানে এসছো, সেটা আপনি কোথাও এটাও বলতে চাইছেন যে তার মানে সুভাষচন্দ্র একটা জটিল রাজনৈতিক জালের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, জানতার ফলে, যেটা থেকে বেরোনো যায় না। যেটা থেকে বেরোনো মানে সাধারণ মানুষ হয়তো এই ডিপ্লোমেসিটা বুঝেই না, আইডিয়াই নেই কি হতে পারে দুটো দেশের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ডিপ্লোমেসি, সেখানে এই ক্যারেক্টারটাকে বের করা যাবে না। আমরা কংগ্রেসকে গালাগালি দিয়েছি, এখন অনেকে আবার বিজেপিকে গালাগালি দেন। আমি তোমায় বলি, আমার বলতে কোনো দ্বিধা নেই, যে একা নরেন্দ্র মোদী নেতাজি সংক্রান্ত বিষয়ে যা কাজ করেছেন, বিগত যত প্রাইম মিনিস্টার তারা করেননি, তাদের সরকার করেনি। তৎসত্ত্বেও তিনি প্রমিসও করেছেন। রাজনাথ সিং বারবার এখানে আমাকে একদিন তথ্য একজন আইবি অফিসার, এক্স আইবি অফিসার, যিনি আমাকে এটা বলেছিলেন যে এটার পিছনে উনি আমাকে নিজের নাম্বার জোগাড় করে ফোন করছে। উনি আমাকে একটা তথ্য, আমি হয়তো এটা আগে বলেছিলেন যাই না, তবে ক্যামেরার সামনে বলছি, উনি একটা কথা বলেছিলেন যে এর পিছনে অন্যতম কারণ আইবি পুরোনো দিনে যে ঘটনাগুলো ঘটিয়েছিল বা ভারতের গুপ্তচর সংস্থা যা ঘটিয়েছিল সেই সময় আফটার ইন্ডিপেন্ডেন্স ইভেন, তখনকার রাজনৈতিক পরিস্থিতি আলাদা ছিল, ডিল অন্যরকম ছিল, এমানসাইভের সঙ্গে যুক্ত করে সেগুলো আজকে আমাদের ভারতের গুপ্তচর সংস্থা সামনে আনতে চায় না। ফাইলসগুলো রিলিজ হলে সেটা ইন্ডিয়ার জন্য অ্যাজ এ নেশন একটা বিশাল বড় লজ্জার কারণ হতে পারে, যে তারা তাদের দেশের দেশনায়কের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত করতে বাধ্য হয়েছে। এবং আজকে কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে অনেক ধরনের প্রবলেম করতে পারে, এবং বিশেষ করে চায় না এই বিষয়গুলো সামনে আসুক এবং প্রবলেম ক্রিয়েট হোক বিশ্বের মধ্যে। কারণ সেই লজ্জাজনক ষড়যন্ত্রের সাথে অন্য যেসব কাউন্টার পার্ট যুক্ত ছিল, তারা লজ্জিত হবে, তারা বেরিয়ে তাদের ইতিহাসটা চলে আসে। আমরা এখানে একটা খুব মজার কথা বলি, যে অনেকেই বলেন রিসার্চাররা যে কেজিবি ফাইলস বা ইউএসএ থেকে বা জাপান থেকে, আমার বক্তব্য ভারত সরকার ফাইল বের করে না, তো কেজিবি কেন নিজের ফাইল বের করতে হবে? এক্স্যাক্টলি, আগে তো নিজেরা বের করো, তারপর তো কেজিবি বের। সেইটা আমাদের একজন প্রফেসর বন্ধু যাচ্ছেন জেএনইউতে পড়ান, চীনা ভাষার বিশেষজ্ঞ, তিনি চীনে যান, চীনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি চীনা সরকারকে জিজ্ঞেস করেছিলেন, তার নাম ডক্টর প্রিয়দর্শী মুখার্জি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নাতি দৌহিত্র। তিনি চীনা সরকার বলেছিল যে প্রপার চ্যানেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কোনোদিন আমাদেরকে রিকোয়েস্ট করেন, আমাদের কাছে প্রচুর তথ্য আছে। তাহলে এটা পরিষ্কার যে একটা জটিল জাল, থেকে কূটনৈতিক জাল, যেটা থেকে বেরোনো ডিফিকাল্ট। আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে ইলেকশনের সময় প্রচার টোচার পরে 2014 সালে ক্ষমতায় আসলো বিজেপি সরকার, তারা বলল নেতাজির সব ফাইল রিক্লাসিফাই করে দেব। এই খবরটা চাউর হওয়ার পরেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, তিনি 64 ফাইলস তিনি ডিক্লাসিফাই করলেন। তার থেকে আমরা অনেক কিছু পেলাম, খুব পেলাম না, অনেক কিছু পেলাম। তিনি কিন্তু সমস্যা স্নুপিংটা পেয়েছি। হ্যাঁ, স্নুপিংটা পেয়েছি।
কিন্তু বিজেপি তারা খেপে খেপে করেও আজও 38টা ফাইল কেন থেকে গেল? অথচ নরেন্দ্র মোদী বললাম তো যা করেছেন, লালকেল্লায় জন্মদিন পালন করা, ভিক্টোরিয়া মেমোরিয়ালে জন্ম, আমরা রাজপথে মূর্তি বসে লাস্ট হ্যাঁ একমাত্র এই বিষয়টা আমার কোথাও মনে হচ্ছে, আমার পার্সোনাল মতামত, কোনো রাজনৈতিক কমেন্ট করছি না, যে নরেন্দ্র মোদী হয়তো চেয়েছিলেন কিন্তু সেটা আমি পারেননি করা যাচ্ছে। এবং তার ফলস্বরূপ উনি মনে হয় এটা মনে করেছেন যে ভারতবর্ষের সাথে বিখ্যাত প্লেস যেখানে গান্ধীর মূর্তিও বসানো নেই, এক্স্যাক্টলি পৃথিবীর বড় বড় ডেলিগেটসরা যখন আসবেন বিভিন্ন দেশে, তারা যার মূর্তিটা দেখবেন তিনি সুভাষচন্দ্র, এবং সেটা কর্তব্যবান বা অতীতের রাজপথ সেখানে বসিয়ে রেখে। এবং আমি সংক্ষেপে এটার ইতিহাস বলি। ওখানে এ ছিল, সপ্তম জর্জের ছিল, সেইটা যখন সরিয়ে দেওয়া হলো, ফাঁকা ছিল, কংগ্রেস বহুবার চেষ্টা করেছে। প্রথমে চেয়েছিল নেহরুর মূর্তি বসানো, ইন্দিরা গান্ধী করেছে, রাজি হয়নি অপোজিশন। তারপরে এলো গান্ধীজিতে রাজি হয়নি। মিস্টার মোদী, নরেন্দ্র মোদী, তিনি যেভাবে চাতুর্যের সাথে তাড়াতাড়ি করে ওই রকম জায়গায়, আজকে তুমি তারপরে গেছো কিনা দিল্লিতে আমি জানো না, বুক ফুলে যায় দেখি না। কিন্তু অনেকেই বলেন এটা পলিটিক্যাল স্টান্ট। যাক, এই প্রসঙ্গে যে পলিটিক্যাল, হ্যাঁ আমি ওটা বলি যে রাজনীতি করে ভালো কিছু হয়। পেলাম। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে আসবো। আপনার এই সাক্ষাৎকারটি যখন নিতে এসেছি বা নিচ্ছি, তার আগে আমাকে একজন আপনি চেনেন, একজন পরিচিত ব্যক্তিত্ব, ভগবানজি সংক্রান্ত বিষয়, তিনি আমাকে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন যে তোমার সাথে যদি দেখা হয় তাহলে অমলার ঘোষকে জিজ্ঞাসা করে প্রশ্নটা, যে ডক্টর আর.পি. মিশ্রা ভগবানজির মৃত্যুর পর বলছেন যে ওটা একটা বডি, অন্য একটা বডি নিয়ে আসা হয়েছিল, যেটা নিয়ে অনেকে প্রশ্ন হচ্ছে। এই ভিডিওটা তো অনেকে এক্সাইটেড যে এই প্রসঙ্গটা কখন আসবে। আমাকে রীতা ব্যানার্জি শুধু বলেছিলেন যে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে। ওনার বক্তব্য, আমার হাজবেন্ড ডক্টর আর.পি. মিশ্রা, এরকম আরো কয়েকজন সম্ভবত আরো অনেকে ছিলেন যাদের সামনে, আমাদের চোখের সামনে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, দেখেছি। আমার হাজবেন্ড ইভেন পাম্প পর্যন্ত করেছেন তার বুকে শেষ মুহূর্তে, 16 সেপ্টেম্বর রাত 9টা বা সন্ধ্যে থেকে সিলিন্ডার আনতে গিয়ে ওদের একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছেন স্কুটারে, সেটা উনি মেনশন করেছেন। তো আপনার কাছে প্রশ্ন, যে ডক্টর আর.পি. মিশ্রা যেহেতু আপনি ইন্টারভিউটা করেছেন, আমাদের চোখের সামনে একটা মানুষের মৃত্যু হলো, আমি দাঁড়ানো সেই সময়, তাহলে এই বডিটা আর.পি. মিশ্রা কোথা থেকে পেলেন? আর ওনার বক্তব্য যে এই গোটা ঘটনাতে ওনার মুখটা ডেফিনেটলি লাস্ট 2 দিন খোলা হয়নি, আটকানো ছিল, এবং এটা নিয়ে মাতাদির সঙ্গে একটা তর্জমা হয়েছিল, অনেকে চেয়েছিলেন যে মাতাদি খুলে ফেলতে, কিন্তু খুলতে দেননি ওনার। তাহলে ওনার প্রশ্ন হচ্ছে এই আর.পি. মিশ্রা বডিটা কোথা থেকে পেলেন, একটু প্লিজ অম্লান বাবুকে জিজ্ঞাসা করুন। প্রথমত রীতাদি, আমি তাকে শ্রদ্ধা করি। তিনি আমি তার প্রথম ইন্টারভিউ করি, প্রথম করে ক্যামেরার সামনে আসি। দ্বিতীয়ত তার স্বামী, তাকেও আমি ইন্টারভিউ করেছি, প্রিয়বাবু, তিনি কিন্তু নন, হোমিওপ্যাথ। তিনি কি করে কার্ডিয়াক ওই পাম্প করলেন টনলেন, আচ্ছা এগুলো মেনটেনে নিলাম। এইবার আমি বলি যে অশোক ট্যান্ডন একটা কথা বলছেন যে কোনো উপায়ে ওরা ঘরের মধ্যে ঢুকেছিলেন এবং চিৎকার করতে করতে বেরিয়ে এসেছিলেন, যে তেজাব ডাল দিয়া, চেহারে পে তেজাব ডাল দিয়া। অশোক ট্যান্ডন? হ্যাঁ, আচ্ছা, আমার এতে আছে, ব্ল্যাক বক্সে আছে, তেজাব ডাল দিয়া, তেজাব ডাল দিয়া। মানে ওদের কথা হচ্ছে আর.পি. মিশ্র না মেরে ফেলেছেন, না ভগবানজির ন্যাচারাল ডেথ হয়েছে। এটা কে বলতে বেরিয়ে গেছে? অশোক ট্যান্ডন বলছেন যে অন্যরা সব যে কজন আমরা ঢুকেছিলাম, দু তিনজনের তারা, তাদের মধ্যে একজন চিৎকার করছে যে চেহারে পে তেজাব ডাল দিয়া। ওরা গিয়ে দেখেছেন যে মুখে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এতে ব্ল্যাক বক্সের প্রথম ভার্সনে আছে, আমি জানি না এখন যেটা ইউটিউবে আছে তাতে আছে কিনা, তাহলে আমি দেখাতে পারবো। তো তেজাব ডাল দিয়া, তেজাব ডাল দিয়া। এখন কথাটা হচ্ছে তুমি আমাকে বলো, for me, if there is a choice between Rita Banerjee and Dr. আর.পি. মিশ্র, আমি কার কথাটা বেশি গ্রহণযোগ্য করবো? না, ধরুন আমি আলোচনা প্রসঙ্গে আছি, ডক্টর আর.পি. মিশ্রার প্রসঙ্গে তো আমি ডেফিনেটলি আসবো। যেমন ধরুন সত্যি সিং দেখেননি, এটা আমি শিওর, কারণ উনি মানে ওখানেও যান, খুব ছোট তখন, বয়সও ছোট। ওনার ছেলে বন্ধুদের নিয়ে যাওয়ার কথা ছিল, যেতে পারেননি বা ওনাকে অ্যালাউ করা হয়নি।
বাট ডক্টর তোমর সেখানে ছিলেন কিনা আমি সেটাও জানি না, কিন্তু ডক্টর তোমর দাবি করেছেন যে উনি মারা গেছেন পরিষ্কার। আমি বিশ্বম্বর আরোরার সাথে কথা বলেছিলাম, তিনিও পরিষ্কার বলেছেন যে হ্যাঁ উনি ওই দিন ওখানেই মারা গেছেন। বাদ বাকি যারা রিসার্চার তারা দাবি করেছেন যে অনেকেই বলছে সেখানে মারা গেছে, অনেকে বলছে মারা যায়নি, এই যে একটা বিতর্ক তৈরি হয়েছে। রীতা ব্যানার্জি যিনি ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে, এবং ডক্টর মিশ্রা যিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি আপনার ইন্টারভিউতে বলেছেন যে তিনি ওটা একটা বডি। এবার এর ব্যাখ্যাটা কি আমি কিভাবে করবো? আসছি শেষ ইন্টারভিউ ডক্টর মিশ্রের। হ্যাঁ, আমরা তখন সন্ন্যাসী দেশনায়কে রেকি করতে গেছি, বোধহয় তোমাকে বলেছি। 2016 এর আগে আমি 3বার কিন্তু ইন্টারভিউ করেছি, 3বার ওনার ক্লিনিকে বসে, ওনার বাড়িতে বসে ইন্টারভিউ। আমরা তখন যখন জিজ্ঞেস করলাম, ওনার কথা জড়িয়ে যাচ্ছে, উনি ভালোভাবে কথা বলতে পারলেন। তো ওর স্ত্রী তো বাংলাও জানতেন, জামশেদপুরের মেয়ে, আর বাঙালি কিন্তু বাংলাটা জানতেন। উনি গিয়ে ডক্টর মিশ্রর পাশে বসলেন, বসে পড়লেন, আমায় বলো। তো ডক্টর মিশ্রকে উনি বললেন, আমরা যেটা বুঝতে পারলাম শুনলাম, বলছেন শেষ উনি আমাকে বললেন, মানে ভগবানজি, যে রঘুনাথ বাত্তি বুঝা দো। আমি এই ডায়লগটা সন্ন্যাসী রেখেছি। কি উনি বলছেন যে রঘুনাথ বাত্তি বুঝা দো, লাইটটা অফ করেছেন, সেই সময় ওই চেঞ্জটা হয়েছে, যেটা আমরা এখানে দেখিনি। এই চেঞ্জের কথাটা কি ডক্টর মিশ্রা আপনাকে বলছে? একদম বলছেন। কি বলছে উনি চেঞ্জ করে? হ্যাঁ, তখনই ওই ঘটনাটা ঘটানো হয়েছে। তার জন্য আমরা আরপি মিশ্রকে সিনেমায় দেখেছি। হ্যাঁ, কেউ তো চ্যালেঞ্জ করেনি, তার ছেলে মেয়ে বউ সবাই আছেন, কেউ চ্যালেঞ্জ করেনি। কিন্তু আমি ওনার ছেলের সঙ্গে যখন যোগাযোগ করতে গেছিলাম বিষ্ণু নিয়ে কথা বলতে, উনি আমাকে টাইম দিয়েও আমার সাথে কোনো ফোন ধরে নাই। সেটা ভয়তে, যে জন্য বিজয় না দেন না, সেই জন্য হয়তো তুমি ক্রস করবে, সেই ভয়তে দেয় না। ব্যাপার হচ্ছে আরপি মিশ্র এইটা সরিয়ে দেওয়া, এই যে বডিটা, মানে হি বিং সিভিল সার্জন, আজকেও তুমি যাও অযোধ্যায়, কটা ডেড বডির আছে, ডেথ সার্টিফিকেট আছে, দেখো দেখি। বাদ বাকি এত লোকজন ছিল দেখার কিছু আরে জানা মানতেন না। সাজেশন তো এখনো মারা গেলে জলসমাধি দেওয়া হয়। জলসমাধি যখন বেআইনি হয়ে গেছে এই প্রাকৃতিক কারণে, 40 বছর আগে। হ্যাঁ, কি কোনো সব ছিল না। আর গুপ্তার ঘাটে তো, গুপ্তার ঘাট রেগুলার শ্মশান নয়, গুপ্তার ঘাটে এগুলো ছিল না। এবার এইটা খুব বড় ব্যাপার নয়। আমি এইটা বলে রীতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন তা বলছি না, আমি সেই কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ব্যাপারে আসছি, সমগ্র ব্যাপারে। যে রীতা ব্যানার্জি মিথ্যে কথা বলছেন তা নয়, রীতা ব্যানার্জিকে পরিস্থিতি মিথ্যে কথা বলিয়েছে। তারপর মনে হচ্ছে ব্যাপার মিস্টিরিয়াস। মিস্টিরিয়াস তো বটেই, মিস্ট্রি তো হবেই। কাজ সম্বন্ধে কথা বলছো তো, আমার আমি কাজ সম্বন্ধে কথা বলছি, অ্যানালিস জানতে চাইছি, মানে এটা আমার থিওরি না, যে আমার যেটা মনে হয়েছে কথা বলি ইনারের সাথে, যেমন শক্তি সিং জি উনি পরিষ্কার বলেছেন যে ডেফিনেটলি 16 সেপ্টেম্বর মৃত্যু হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের কাছে তথ্য আছে, আমার বাবা ছিলেন, আমার বাবা জান। এমনকি ধরুন ওনার বাবাকে আমি 3বার ইন্টারভিউ করছি, কোনোদিন বলে কিন্তু ওনার ডেড বডি দেখেন। ওনার এই ডেড বডি দেখার ব্যাপারটা বলি, যেখানে ডক্টর তোমর আমাকে বলেছেন যে মাতাজি বারবার বলছিলেন সরস্বতী দেবী যে হাটাও ইসকো হাটাও, এই এত বছর ধরে এই মুখের মধ্যে একটা ঢেকে 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 কি হলো ফাইন সারা জীবন দেখাও লোকজনকে। তো তাতে নাকি অনেকেই প্রতিবাদ করেছিলেন যে কেন উনি যখন জানিনি তাহলে কেন মুখটা। আমি জিজ্ঞাসা করেছিলাম রীতাদিকে এটাও যে এই দুদিন বডিটা রাখা হয়েছিল কলকাতাতে, খবর পাঠানো হয়েছিল, কেউ জাননি এখান থেকে। রয়নবাবুর সাথে কথা বলেছিলাম, ওনারা সম্মুখে কিছু বলতে চান না, কিন্তু স্টিল ওনারা বলেন যে আমরা জানতাম, আমাদের নির্দেশিকাতে আমরা যাই। এবং পবিত্র মনরায়কে আগের দিকে চিঠিতে বলে দেওয়া হয়েছিল যে ওখানে যেন সেই সময়টা না যেত। এই যে না যেতে বলা, এটাও খুব মিস্টিরিয়াস যে কেন না যেতে বলা হয়েছিল। আবহাওয়াকে নিজে করেছে। আমি সেটাই বলছি, আমার মনে হয় এই গোটা মানে এই জায়গাটাও অনেকটা ওই বিমান দুর্ঘটনার মতোই একদম একদম সেইভাবেই। হ্যাঁ, এবার আমার মনে হয় যে মৃত্যুটাও মানে মানুষের কাছে যাতে না বেরিয়ে আসে, এটারও একটা কৌশল ছিল ইদার ভগবানজি অর গভর্নমেন্টের। আমাকে বলছে থিওরি নয়, গভর্নমেন্টও চেয়েছিল যে এই জিনিসটা বাইরে না আসে, এবং তার উপরে একটা আমি 100% বিশ্বাস করি ওই দিন ওইখানে ভগবানজি, মানে আমাদের সন্ন্যাসী দেশনায়ক সুভাষচন্দ্রের মৃত্যু হয়নি। হ্যাঁ, মানে সেটা আপনি তো বলেইছেন। আমি একথা বলছি না তিনি এখনো বেঁচে আছেন, তিনি এই ফিরে আসবেন, ওই এই করছেন, আমি এইগুলো তো কতটা বিশ্বাস করি আমি জানি না। হ্যাঁ, তাই তার হয়েছে যে দেহ পরিবর্তন করে তিনি করেছেন, আমি এসব আপনার এই মনে কি এইরকম দুরকম মতামত কেন? একটা খুব বিশ্বাসযোগ্য মানুষের কথা বলি, রাজকুমার শুক্লা।
সরস্বতী মাইয়ার ছেলে। সে আমাকে কি বলছে, আমি বললাম রাজকুমার তাহলে আপনি একটা কথা বলুন যে এটা কাপড় দিয়ে ঢেকে রাখা হলো কেন? কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, এটা কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। ওই যে এ চেহারা জ্বালা দিয়া তেজাব সে, এটা কিন্তু আর কোথাও শুনিনি আমি। সুতরাং আমি ওটাকে ধর্তব্যের মধ্যে আনিও না। এটা কথার কথা কথার কথা, হ্যাঁ তো মুখ কালো পড়ে গেছে, মানুষ বাস করে, হ্যাঁ, বা যার মুখটা নিয়ে আসলে সে এরকম কালচে মান, এমন ঢেকে রাখা হলো কেন? ও কিন্তু খুব সুন্দর একটা জবাব দিয়েছে। ও বলছে আমার মার এত অ্যাটাচমেন্ট ছিল, আর মা তো একজন ঘরোয়া অশিক্ষিত নারী, কিন্তু যুক্তি তর্ক সব বুঝবেন না, তিনি বোঝেন ভগবানজি। সে আমার ছেলের মতো, আমার বাবার মতো, আমার গুরুর মতো ভগবান, তার সেবা করেছি সারা জীবন এত নিষ্ক্রিয়। তো সে ওসব আর কিছু বোঝে না। সে একটা মানে আন্তর্জাতিক নেতা, তার সেই সব কন্ডিশন তার কাছে নেই। সুতরাং বলছে মা থেকে আড়াল করার জন্যই মুখটা ঢাকা হয়েছিল। এটা আমাকে রাজকুমার শুক্লা বলবে রাখা মানুষটা সারা জীবন, ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সুচিত্রা সেন, তিনি আজীবন একটা সময় অন্তরাতে চলে গেলেন, মানে তার শেষ জীবনটা আজীবন না, শেষ জীবন, এবং তার মৃত্যুর সময়ও কিন্তু সেই জিনিসটা মেনটেন করা হয়েছে। ভগবানজি মারা গেছেন বা পারে যাওয়ার প্রসঙ্গটা উঠছে 1985, দেশের তো হাল ফেলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, এত মিডিয়া উপস্থিত, এত লোক উপস্থিত, একজনের মধ্যে দেখতে পাই। আজকে দেখুন, যখন আপনারা অনেকেই আপনার ডকুমেন্টারি থেকে প্রশ্ন করছি, কেউ মুখ দেখলো না, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব সহজে এক্ষেত্রে খারিজ হয়ে যায় যে লোকটা মুখ দেখাতে চায়নি তাকে রেসপেক্ট দিয়ে তার মুখটা দেখাবো না, এটা কিন্তু শিবরাজ চৌসানের ক্ষেত্রে যদি সম্ভব হতে পারে, ভগবানজির ক্ষেত্রে তো কেউই ছিলেন না, মাত্র 10-11 না ইজি। আরেকটা প্রশ্ন আমি এটা জানতে চাই, যেটা আমার লজিক খারাপ হচ্ছে, ডেথ সার্টিফিকেট, একটা লোকের মৃত্যু যদি তিনি সামনে নাই আনতে চাই, সেটা প্রমাণ নাই করতে চাই, তাহলে ডেথ সার্টিফিকেট কিসে? কেন আমি ডেথ সার্টিফিকেট বানাবো? একটা মানুষ করার জন্য, ক্যামোফ্লেজ করার জন্য। আমি বলি যদি মৃত্যুও হয় সেটাও তো ইনডাইরেক্টলি খবরটাকে বাইরে আনবো না, সেটাও তো হতে পারে তো, যে আমি মৃত্যুটাকে বাইরে আনবো না, সে লোকটা ধরুন মারা গেছে, কিন্তু লোককে বলবো না। আমি বলছি হতে পারে, সম্ভাব্য এটাও হতে পারে। আরেকটা পয়েন্ট, আমি আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা দুটোই কিন্তু কারো না কারো বক্তব্যের নিরিখে, আমরা দুজনেই কিন্তু কেউ দেখি ওই জায়গায় কি হয়েছে। এক রীতা ব্যানার্জির কথা আপনাকে বললাম, উনি আমাকে আজ থেকে 10 দিন আগে পরিষ্কার নিয়ে আবার ফোন করেছিলেন আপনার ইন্টারভিউ করার জন্য। তখন উনি আমাকে বললেন যে অম্লান বসুন ঘোষকে এটা জিজ্ঞেস করবেন, আমার হাজবেন্ডের উনি ইন্টারভিউ করেছি। এবার আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখন কেন বলছেন, আগে কেন বলেন? ওনাদের বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে তুমি প্রশ্নটা আমায় করছো, আজ থেকে 40 বছর আগে বললে উত্তর তখন অন্যদিকে। এখনকার ভারত, তখনকার সময় এত কৌতূহল ছিল না মানুষের, এত ইন্টারনেট ছিল না, এত ইউটিউব ছিল না, লোকে আমাদের কাছে এসে জিজ্ঞেস করতো না। তখনকার সময় কাকে বলবো? এবং আমি বিলিভ করি, আপনি আমার থেকে এই বিষয়টা বেশি জানেন, যে আমরা মুখার্জি কমিশনে এদেরকে ফোর্সফুলি আনা হয়েছিল, এরা কেউ আসতে চায়নি, এরা তাদের সমন বাড়ানো হয়েছিল, তাই তো? মানে আপনি যাদের যাতা, তাই জন্য এরা কেউই বলার জায়গায় কিন্তু সীমা, তারা যাই মতামত দিক না কেন। কিন্তু ডক্টর আর.পি. মিশ্রা কোথাও কি ভগবানজির আজ্ঞাবহ হয়ে এই কাজটা করেছিলেন কি বলে আপনার মনে হয়? যে আমার মৃত্যুর পরে এটা প্রচার যাতে হ্যাঁ, সেটা তুমি বলছো, সেটা আমি তখন বিশ্বাস করতাম। আমি তো আর.পি. মিশ্রকেও ভগবান মনে করি না। আমি আর.পি. মিশ্রের কাছে কৃতজ্ঞ যে সুভাষচন্দ্র তিনি এসেছিলেন, এতে কোনো সন্দেহ নেই, তিনি সন্ন্যাসী, তাতে কোনো সন্দেহ নেই। তার যে দেখাশোনা করেছেন, পরিচর্যা করেছেন, তার জন্য আর.পি. মিশ্র আমার কাছে ভগবান। কিন্তু আর.পি. মিশ্র কোনো রকম করবেন না, মানে বৃহত্তর স্বার্থে কোনো ছলচাতুরি করবেন, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তার মিথ্যে কথা বলবার এভরি রাইট আছে, হয়তো আদেশ বলতে পারেন। আদেশ থাকলে সেই পরিস্থিতিটা ম্যানেজ করার জন্য সেই অধিকারটা আছে, সেখানে কিন্তু ওইটাকে তিনি হোয়াইট লাই হিসেবে নেবেন, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের আজকে যেসব সকল রিসার্চার আর এরা যে বই লিখছেন করছেন, এরা বলছেন, এরা আমার মনে হচ্ছে কোথাও যেন ওই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছে। চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইলে, যেমন আমরা অনেকক্ষণ হয়ে গেছে, তুমি বড়ি দেখে বলে ঠিক আছে আমরা আবার দেখা হবে, তার মানে তুমি চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছো, আমার থেমে যাওয়া চ্যাপ্টারের পরবর্তীও তো কোনো ইঙ্গিত নেই। পরবর্তী কোনো ইঙ্গিত নেই, এটা একদম ঠিক কথা। এটা আমার কাছে বিস্ময়। কি এই জন্যে আমি তোমাকে একটা ওই ভক্তদের মতো কথা বলবো না, ভক্তদের বাইরে বেরিয়ে বলি, তখন ভগবানজির শারীরিক অবস্থা যা ছিল, তাতে তার মানে তিরোধান হচ্ছে স্বাভাবিক। এবং এখানে আপনি একটা পয়েন্ট অ্যাড করি, রীতাদীপ থেকে শোনা, উনি আমাকে বলেছে সেদিন ওনার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট, উনি
মানে কাশি ওনার সাথে কষ্ট। উনি একটা কথা বলেছেন, ওই রকম একটা মানুষ বয়সে ওই হেঁটে একটা অন্য কোথাও যাবে বা গাড়ি, ইট ইজ নট পসিবল। ওই লোকটা হয়তো যদি নাও মারা যেয়ে থাকে, ওই লোকটার পক্ষে অন্য কোথাও যাওয়া। উনি আমাকে লাস্ট একটা কথা বলেছেন, আমি আপনাকে শেয়ার করছি, যখন দর্শকরা হয়তো বলুন, দেখুন উনিও হয়তো ওনার এখন 72-3 ইয়ার্স ওল্ড ইত্যাদি। ওনার বক্তব্য আমার এই বয়সে মিথ্যা যায় না, বলছেন থাকবো না পৃথিবী, কাদের মিথ্যা কথা বলবো, কেন মিথ্যা কথা বলবো? আপনি অম্লান লঙ্কা একটা কথা শুধু বলবেন, আমার চোখের সামনে লোকটা দেহত্যাগ করেছেন, তাহলে আমি কি মিথ্যাবাদী? আজকে আরপি বিশটা কেন বলছেন আই ডোন্ট নো, হয়তো তার কোনো উদ্দেশ্য ছিল। উনি কনক্লুশন টেনেছেন, মানে ওনার ভিডিওতেও বলেছেন যে কুণাল এই কথাগুলো বলা আমার অন্যায় হচ্ছে, তার থেকে না বলতাম একটা কথা ভালো হতো। লোকে আমাকে মিথ্যাবাদী বলছে আজকে, কি প্রয়োজন ছিল, কাদের জন্য বলবো? ভগবানজি ওরফে সুভাষচন্দ্র বোস কি তার যদি এইভাবে ক্লোজ করতে হয়, হ্যাঁ। তাহলে তিনি এত এফিসিয়েন্টলি করবেন, যিনি ব্রিটিশ গোয়েন্দাদের স্কটল্যান্ড ইয়ার্ডকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছে যেতে পারেন, তার পক্ষে এটা অস্বাভাবিক জ্ঞানগঞ্জে রয়েছে। আমি সেটা বলতে পারবো না। দেখুন স্পিরিচুয়ালি অনেক কিছু সম্ভব, আর আমার সেই স্পিরিচুয়াল অ্যাটেনমেন্ট নেই বলে, আমার সেই স্তরে আমি পৌঁছইনি বলে আমি সেইগুলোর ব্যাখ্যা বুঝতে পাবো না। বুঝতে পারলে? আমি বুঝতে পাবো না থেকেই বা কি হবে, আছেন কিনা, থাকা যায় কিনা, ওই কায়াকল্প ইত্যাদি। আমার কাছে তো কিছু এক্সাম্পল থাকা দরকার। আমার মনে হয় এপিসোডটা এখানেই শেষ, এভাবে করা যেতে পারে যে সুভাষচন্দ্র অ্যাকচুয়ালি আমার কাছে না একটা ধোঁয়ার মতো, মিস্ট, মানে যিনি এলেন এত বড় কর্মকাণ্ড করলেন, আবার ধোঁয়ার মতো মিলিয়ে গেলেন। দেখুন 1945 থেকে আজকে 2025 অব্দি একটাও এভিডেন্স নেই যিনি সুভাষচন্দ্রকে দেখেছেন বলে দাবি করবেন 1945 পর, এবং বুক চুকে বলবেন এরকম ছবি নেই, একটা এভিডেন্স। তিনি ভারতে ছিলেন তারও কোনো অকাট্য প্রমাণ সেই অর্থে নেই। অনেক আপনি সার্কামস্টান্সিয়াল এবং কিছু হয়তো পেপার ওয়ার্ক দেখাতে পারেন, কিন্তু অকাট্য দেখাতে পারবেন না। এই দেখুন উনি ওখানে জীবিত ছিলেন, এবং মৃত্যু নিয়ে যেটা কথা বলা হচ্ছে তারও কোনো প্রমাণ অকাট্য নেই যে তিনি মারা গেছেন কি জানেন। পুরোটা একটা মিস্ট, ধোঁয়ার মতন। সো আমি ভগবানে বিশ্বাস করি না খুব একটা সেই অর্থে, বাট আমার মনে হয় এর থেকে বড় ঈশ্বরবাদ আর হয় না, যে একটা মানুষ তার জীবনকে নিজে কন্ট্রোল করেছেন নিজের মতো, কারোর ক্ষমতা নেই তার ইতিহাসকে রিভিল করে। আমি খুব সংক্ষেপে বলছি যে আমার মনে হয় নেতাজির রহস্য যেখান থেকে শুরু, তাতে যে কজন ব্যক্তি কাজ করেছেন তার সবার আগে সুরেশচন্দ্র বসু, তারপরে লীলা রায় এবং অধ্যাপক সমগ্র, এরা সবচেয়ে বেশি কাজ করেছেন। আর এদের সবার জীবন এবং তাদের কর্ম সম্বন্ধে আমার সম্যক ধারণা আছে। যারা এই ম্যাটারগুলোকে অন্যভাবে ক্লোজ করতে চাইছেন, আমার খুব দুর্ভাগ্য মনে হয় তাদের কাছে। তাদের বই আরো বিক্রি হোক, তারা আরো পপুলার হন, জনপ্রিয় হন, কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে, আর সবসময় এটা বলা হয় তাদের তরফ থেকে যে আমরা না করলে এই জিনিসটা হতো না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা এসছেন 2005-06, তারা জানেন না 2005-06 সালের আগে কি হয়েছে নেতাজি রহস্য উদ্ঘাটন নিয়ে। সুতরাং তারা এটা দেখুন, তারা এটা জানুন। অধ্যাপক সমগ্র সারা জীবন দিয়েছেন, লীলা রায় সারা জীবন দিয়েছেন, সুনীল দাস সারা জীবন দিয়েছেন। সুতরাং আমার শেষ কথা হচ্ছে এই, যে ওই দিন ওই সময়ে ভগবানজি সুভাষচন্দ্র বসু তার মৃত্যু হয়নি, তার পর মুহূর্তে তার জঙ্গলে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে, কিন্তু ওই দিন ওই সময়ে তার মৃত্যু হয়নি, এটা আমি দৃঢ় বিশ্বাস আমার। শেষ কথা হচ্ছে, আমি ভিক্টর ব্যানার্জিকে নিয়ে একটা ছবি করার সুযোগ হয়েছে আমার। ভিক্টর দাকে একটা খুব কটু কথা লিখে নেতাজি পরিবারের একজন কন্যা তিনি চিঠি লিখেছিলেন যে আপনি উইথড্র করুন, এদের সাথে যাবেন না, এরা সব ফ্রড, এইসব। তাদের ভিক্টরকে একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন। প্রথম বলেছিলেন যে আপনার যদি কিছু বলার থাকে আপনি ডিরেক্টরকে চিঠি লিখুন। আর দ্বিতীয় কথা বলেছিলেন, আমি মনে করি সুভাষচন্দ্র হেন একজন মানুষকে নিয়ে মানুষের এই স্বাধীন স্বতন্ত্র চিন্তার বন্যা বয়ে যাবে, সেটা আপনি ঠেকাতে পারবেন না। এটাই অবশ্য। থ্যাংক ইউ অম্লানদা আজকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় অনেক কিছু প্রশ্ন ছিল যেগুলো মানে জানা সম্ভব হয় না এত কম সময়ের মধ্যে। আসলে অম্লান কুসুম ঘোষ যে কাজটা করেছেন সেই কাজের একটা বৃহৎ অংশ হচ্ছে তার এই যে গ্রাউন্ড ওয়ার্ক, সেটা হয়তো আমার মনে হয় প্রপারলি পোর্ট্রে হয়নি। যতটুকু উনি করতে পেরেছেন, আপনার ইউটিউবে ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি এখনো ওই ডকুমেন্টারিটা রয়েছে, আপনার চ্যানেলটির নাম একটু বলবেন? ওটা কোথায় পাওয়া যাবে? ব্ল্যাক বক্স মার্লি পেজ। অমলান বসু। আচ্ছা,
তো আপনারা ডেফিনেটলি ডকুমেন্টারিটা দেখুন, সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি যদি কখনো আবার সুযোগ হয় আরও অনেক বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, যেমন ধরুন যেমন দুলাল নন্দী বা সন্তোষ ভট্টাচার্যের যে সেই সময় অভিজ্ঞতাগুলো উনি জেনেছিলেন, সেগুলো জানা সম্ভব হলো না। কিন্তু একটা কথা বলি, আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল তার কিছুটা অম্লানদার থেকে জানার চেষ্টা করলাম। হয়তো সেগুলো আবারও কনক্লিউশন নয়, আরো বেশি বিতর্ক, আরো বেশি কি বলবো, ব্যাপারটাকে জটিল করে দেয়। আমি আইএম বোস সবসময় চেষ্টা করে যে কোনো রায় দেওয়ার আগে তথ্যের ভিত্তিতেই যেন সেই রায়টা থাকুক। আমার বিশ্বাসের জায়গা নেই, সেটা অম্লানদাও হয়তো সেটাই মেনটেন করে এসছেন। আমি আবারও বলি যে এই মিস্টিরিয়াস সুভাষচন্দ্রকে নিয়ে যতটা বেশি আমাদের আলোচনা, আমাদের মনে হয় আরো অনেক বেশি সেই ব্যক্তি সুভাষচন্দ্র যিনি 1945 অব্দি দেশের জন্য কি করেছেন সেটা আমরা খুব কম জানি। সেটা আরো বেশি জানাটা হোক, তার ইতিহাস, তার রহস্য তো থাকবেই। আইএম বোসের এই এপিসোড কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন এপিসোড, এবং অম্লানদা এবং আমার এই কথোপকথন কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে খুব ভালো লাগলে আপনি একটু প্লিজ বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। আমি সবার কাছে অনুরোধ করব, এই সাম্প্রতিককালে নেতাজি রহস্য নিয়ে এবং অন্য বহু বিষয় নিয়ে আয়াম বোস, যেটা কুণাল বসু প্রয়াস, সেটার অসাধারণ মাত্রা পেয়েছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের এতে সমর্থনে। আমি চাইবো আপনারা এই চ্যানেলকে, আয়াম বোসকে সমর্থন করুন এবং এর প্রচার প্রসারের জন্যে আরো বেশি ভিউইং হোক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা এপিসোডে। জয় হিন্দ।